হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছো? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো। সাউন্ড কি শোনা আমরা লাইভে যাচ্ছে? আছি। হ্যাঁ, শোনা আচ্ছা, যাচ্ছে সব ওকে। আমরা লাইভে আছি। আর আচ্ছা। আমাদের আমাদের সঙ্গে StreamYard অবশ্য আমার লাইফে এটা ফার্স্ট টাইম ইউজ আচ্ছা, করছি। আমাদের সঙ্গে আপনার ভারত থেকে কলকাতা থেকে আপনার অনিল স্যার যুক্ত হবেন। তিনি অল্প কিছুক্ষণ পরেই যুক্ত হবেন। আর আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন হচ্ছে ইশতিয়াক আহমেদ হৃদয়, আমাদের সাধারণ সম্পাদক রিসার্চ সোসাইটির। ততক্ষণে আমরা তাদের জন্য ওয়েট করি। হুম, এর মধ্যে আমরা টুকটাক কিছু কথা বলে নিই। হ্যাঁ, আমরা স্যারের জন্য ওয়েট করছি অবশ্য। স্যারকে 10টায় বলা হয়েছে। স্যার কি ইন্ডিয়ান টাইম ফলো করছেন নাকি আমি ভাবছি। হুম, প্লিজ বলো। স্যারকে 10টায় জি, বলেছিলাম তো। yes. অনিল স্যারকে 10টায় বলেছিলাম। হ্যাঁ, তো এই যে সৃজন দেখতে এরকম। উনি কি ইন্ডিয়ান 10টা টাইম ইউজ করছেন কিনা মানে একটু, তাহলে হ্যাঁ, একটু। তো আরো হাফ মিনিট। আচ্ছা। জি। আর ভাই কেমন আছেন, কেমন চলছে আপনার? হ্যাঁ, এটাতে পানির একটা বোতল দিবে? স্বপ্ন, তো এখানে আসো। তো এদেরকে হ্যালো করো। এখানে আসো। এই যে হ্যালো করো। কই সে? হ্যালো, হাই। হাই তো তোমাকে দেখা যাচ্ছে না। সৃজন আসো। হাই। কই সৃজন কোথায়? হাই সৃজন, কেমন আছো? আচ্ছা, আরে সবার খবর কি? দিবসে সবাই কি ভালো আছে? এই তো ভাইয়া, আমরা এই যে মাত্র শেষ করলাম ডিআরএস এর নির্বাহী যারা, তাদের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং ছিল জুমে। আমরা আমাদের কনফারেন্সটা কবে হ্যাঁ, থেকে শুরু করবো বা আগামী 11ই জুন তো কনফারেন্সের ডেট দেওয়া আছে, সেটা তো সম্ভব না সামনে। যে কারণে আমরা এখন কি করতে পারি হুম, সে বিষয়ে আজকে মিটিং হয়েছিল আমাদের হুম। মধ্যে। এই মাত্র শেষ করলাম। তো এখন আমরা সেটাই। এখনো আমরা আচ্ছা। সিদ্ধান্ত নিতে পারি নাই। আগামী কালকে এবং পরশু আরো 2টা মিটিং হবে, দেন হচ্ছে আমরা ফাইনালি ডিসাইড করবো আর কি যে কনফারেন্সটা কবে করব। এখন তিনজন। এটা ভার্চুয়ালি করবো নাকি সরাসরি করতে করতে পারবো সামনে, ডেট পেছাবো কিনা, এরকম বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এটা তো আমি একটু জানি না। আচ্ছা, আর আরেক কথা বলে জি। রাখি। জি সাদেক, ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ওইখানে আপনার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে যে, মনে হয়। আচ্ছা, ডিওয়ারএস এর মেম্বারদের সাথে জি, আপনার নেটওয়ার্কের সমস্যা করছে। ডিওয়ারএস এর মেম্বারদের সাথে হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ভাইয়া, ভাইয়া আমি শুনতে পাচ্ছি, আপনি আছেন? হুম, হ্যাঁ। সৃজন আব্বু একটা পানি বোতল দিবি? গুড। কালকে কয়টা থেকে ম্যাচ? এটা ওখানে দেখি। আচ্ছা, আমি দেখি। আচ্ছা সাদেক, জি ভাইয়া, হ্যাঁ আরেক আমি শুনতে পাচ্ছি। আরেকটা বিষয়, শুধু রিসার্চের ক্লাসটা নিই। হুম। কারণ এর আগেরটা তো আসলে ফেসবুক টোটালটা লাইভে করেছিলাম শুধু এক্সক্লুসিভলি ডিওয়ার্স মেম্বারদের হ্যাঁ, জন্য। এই যে স্ট্রিম ইয়ার্ড থেকে নিতে নিতে পারেন ভাইয়া। সাদেক শুনতে আমি পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনার নেটওয়ার্ক একটু সমস্যা করছে। আগে ক্লাসটা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? ইসলাম।
ভালো আছো? সামিউ ভাই, নেটওয়ার্ক একটু সমস্যা করছে। আমরা অনিল স্যারের জন্য ওয়েট করছি। অনিল স্যার এখন নেটে আসলেন। কেমন আছো স্পেয়ার? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, স্ট্রিং একটা তো ভালো। হ্যাঁ, কি খবর ইফতিয়ার, কেমন আছো? এই তো, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আছি ভালো। তোমাদের কি খবর? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইফতিয়ার, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ভাই, ভাইয়ের নেটওয়ার্ক একটু সমস্যা করছে খুব। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আহ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় এবং যার প্রতীক্ষায় ছিলাম এতক্ষণ, ডক্টর অনিল স্যার, অনিল বিশ্বাস, সুদূর ভারত থেকে, বর্ধমান বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্যার, সহকারী অধ্যাপক একজন। হ্যাঁ একটু এবং তিনি, হ্যাঁ স্যার, আমাদের হ্যাঁ সামিউল একটু ভাইয়ের, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দেখি আমারটা অন করা আছে কিনা একটু আমি নিয়ে দেখছি। জয়েন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রাইট। আহ, সবাইকে ধন্যবাদ, একটু দেরি হয়ে গেল আর কি আমার জয়েন করতে। আহ, ওকে স্যার। উম, হ্যাঁ, সবাইকে দেখে আর উনাকেও আর কি সমীয় স্যারকেও দেখলাম আর কি। সেই আচ্ছা, যখন গিয়েছিলাম তখন ওনার সঙ্গে ওই প্রোগ্রামটায় ছিলেন উনি। তো আমি যখন জি দেখলাম যে স্যার। উনি রয়েছেন, খুব ভালো লাগছিল যে হ্যাঁ, ওনার সঙ্গে আবার কনভারসেশন হবে, দেখতে পাবো আর কি। মানে জি স্যার, সামনাসামনি ইনশাল্লাহ। দেখতে না পারলে তো ছবিতে দেখতে পারলে তবু আর কি। আহ, তো জি স্যার। তোমাদের ডুয়ার্সের সব আবার অনেকদিন সদস্যকে পর। সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। হ্যাঁ স্যার। কিছুটা সময় তোমাদের দেখতে পারবো, ভালো লাগবে, এটাই হচ্ছে বড় বিষয়। মানে সেই জন্য আমি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। অনেক দিন থ্যাংক থেকে ইউ স্যার। মানে তোমাদের সঙ্গে এতটাই কি বলবো মানে মিশে গেছি। মানে মাঝে জি মাঝেই স্যার। তোমাদের কথা মনে হয় তো, যার ফলে যেটা হলো যে এমন একটা সুযোগ আর হাতছাড়া করতে চাইনি যে একটু সবার সঙ্গে কথা বলবো। জি স্যার। আহ স্যার, তাহলে আপনাকে স্যার আমরা, স্বাগত জানাচ্ছি। আর আপনাকে দেখে আমাদের সবার ভালো লাগছে অনেক বেশি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কি ওখানে দেখা হয়েছিল? আমার দেখা হয়েছিল বোধহয়, মোস্ট প্রবাবলি আমি আপনার যখন সাথে আমার গিয়েছিলাম। দেখা হয়নি, অ্যাক্সিডেন্টলি দেখা আচ্ছা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। কিন্তু আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা। সাদেক ভাই আপনার কথা অনেক বলেছে, এবং আপনার হ্যাঁ ওখানকার অ্যাক্টিভিটি সম্পর্কেও খুব ভালো জানি। হ্যাঁ, ঠিক আছে। আহ, সুপ্রিয় প্রিয় বন্ধুরা, আমরা সবাইকে পেয়েছি আজকে। আমাদের অতিথি, চারজন অতিথিকে আমরা পেয়েছি। লকডাউনে, মানে করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নিয়মিত প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করছি আমাদের পেজ থেকে। এটি আমাদের দ্বিতীয় লাইভ। আমরা চেষ্টা করছি এই সময়টাকে কাজে লাগানোর জন্য, শিক্ষণীয় কিছু আমাদের মেম্বারদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য, যাতে আমরা প্রোভাইড করতে পারি, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের পক্ষ থেকে। আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে আহ, স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে লকডাউন লার্নিং। লকডাউনে আমরা কি শিখছি, কি জানছি, সেই বিষয়টি নিয়ে আজকে কথা হবে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমরা পেয়েছি দুজন খুব প্রিয় এবং জনপ্রিয় মানুষকে, আহ, যারা নিজ 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 জায়গা থেকে একটি সমাজে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সমাজকে আলোকিত করে যাচ্ছেন।
আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর অনিল কুমার বিশ্বাস, নমস্কার, সালাম আলাইকুম। সহকারী 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 অধ্যাপক, আহ, বর্ধমান বিশ্ববিদ্যালয় কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। স্যার স্যারের আরো অনেক পরিচয় আছেন। তিনি গ্লোবালি রিসার্চের অনেকগুলো কাজ করে যাচ্ছেন বিভিন্ন প্রজেক্টে। ইন্ডিয়ান সরকারের ইন্ডিয়ান সোশ্যাল সায়েন্স রিসার্চের তিনি স্যার ডিরেক্টর হিসেবে উম, আহ, দায়িত্ব পালন করছেন একটা প্রজেক্টে, এবং তিনি আমাদের সঙ্গে শুরু থেকে আছেন রিসার্চ সোসাইটির সঙ্গে। এবং বাংলাদেশে তিনি যখন সফরে আসলেন বাংলাদেশে, আমরা স্যারকে ইনভাইট করেছিলাম আমাদের একটা প্রোগ্রামে, এবং তিনি স্বচ্ছন্দে সেখানে অংশ নিয়েছিলেন, এবং তার গুরুত্বপূর্ণ বক্তব্য, তার গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা আমরা শুনছিলাম। স্যারের আজকের কথা আমরা শুনবো এবং অনেক কিছু জানতে পারবো আশা করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। এবং আমি স্বাগত জানাচ্ছি আমাদের আরেকজন প্রিয় মানুষ, যিনি ডিআরএস এর জন্ম লগ্ন থেকে সম্পৃক্ত ধন্যবাদ। আছেন, আমাদেরকে গাইড করে যাচ্ছেন, আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে। অভিভাবক হিসেবে আমাদের মাথার ছায়া হয়ে তিনি আছেন, কাজী সামিউ শীষ। তিনি তিনি তার পরিচয়টা আমরা দিতে চাই। কারাস ঢাকা ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিষ্ঠান সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর, এবং সেই প্রতিষ্ঠানে তিনি সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির রিসার্চ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং ভাইয়ের আরো অনেক পরিচয়, তার অনেক গবেষণা তিনি অনেক লেখালেখি করেছেন, বিভিন্ন বই প্রকাশিত হয়েছে তার। এবং তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। তো স্বাগত জানাচ্ছি ভাইয়াকে। আর আজকে আমাদের আরেকজন এই প্রোগ্রামের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক। তার বহু ধরনের পরিচয় আছে তার, ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী, গবেষক এবং ছাত্র নেতা। ঢাকা ইউনিভার্সিটি গবেষণা সংসদের একজন সাধারণ সম্পাদক হিসেবে সে দায়িত্ব পালন করছেন, ইশতিয়াক আহমেদ হৃদয়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই চলে যেতে চাই ভারত থেকে আমাদের অনিল কুমার বিশ্বাস স্যারের কাছে, এবং স্যারের এই লকডাউনের সময়টা স্যার কিভাবে কাটাচ্ছেন আমরা একটু জেনে নিতে চাই সংক্ষেপে। আচ্ছা, প্রথমেই সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার দেশের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রথমত আমি সবচেয়ে বেশি ভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মানে সাদেক ভাইকে। কালকেই সাদেক ফোন করেছিল, তো তখনই কথা হওয়ার সঙ্গে সঙ্গে যখন বললো, তো আমি রাজি হয়ে গেলাম যে আমরা একটা যে কোনো না কোনো ভাবে এই গবেষণা সংস্থাটির সঙ্গে যুক্ত হয়ে গেছি প্রায় বছর 2-2.5 থেকে। তো তখন থেকে আমি প্রায় প্রতিটা বিষয়েই খোঁজ রাখার চেষ্টা করি আর কি। তো যার ফলে আমি সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এবং ধন্যবাদ জানাচ্ছি সমীয় মানে শীষ স্যারকে। ওনার সঙ্গে দেখা হয়েছিল প্রথম প্রোগ্রামে যখন আমি ঢাকায় গিয়েছিলাম। আবার আহমেদ হৃদয় নিশ্চয়ই বোধহয় আপনি বোধহয় এখন ইয়েতে আছেন, মানে ওই কি বলবো মানে কারেন্টলি সেক্রেটারি, তাই তো? ডুয়ার্সের সেক্রেটারি। আপনাকেও আমার ধন্যবাদ আমার তরফ থেকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে জুবিনকে যদিও এখন মানে যাই হোক আর কি, জুবিনকে হয়তো সঙ্গে দেখা হবে। তো এবার যেটা হচ্ছে কি, এই লকডাউন যেটা মানে শুরু হলো, মানে বিশেষ করে আমাদের ডিস্টার্ব করছে একটু। হ্যাঁ, ডিস্টার্ব করছে বলতে বোধ হয় অনেকেই বোধ হয় ইয়ে রয়েছে, মানে সরি, এক মিনিট। উনার কথার সময় আমরা বাকি সবাই যদি আমাদের অডিওটা অফ রাখি তাহলে বোধহয় সুবিধা হয়। আমরা এই সময় আমাদের অডিওটা মিউট করে রাখি, আমরা অনিল কুমার স্যারের কথাটি শুনি। যে আমি আমার অডিওটা এই মুহূর্তে অফ করে দিচ্ছি, আপনারা একটু মাইকটা যদি অফ করে রাখেন। জি প্লিজ। হ্যাঁ, মানে প্রত্যেকে যদি মাইকটা অফ করে রাখেন, তারপরে আমার বলা শেষ হলে তাহলে হয়তো মানে আমি সবার কাছে পৌঁছতে পারবো আর কি। আচ্ছা, যাই হোক, মানে তো এই যে লকডাউন যে শুরু হলো, মানে আমাদের দেশে লকডাউন শুরু হয়েছে মোস্ট প্রবাবলি 24শে মার্চ, এবং বাংলাদেশেও আমি দেখেছি সেটা বোধহয় 26শে মার্চ, খুব সম্ভবত 26শে মার্চ যদি ভুল না দেখে থাকি।
তো প্রায় আমাদের দেশে আমরা প্রায় আজকে 46 দিন আমরা মানে অতিক্রম করছি, 46 দিনে এসে পৌঁছালাম। তো এবার এই বিষয়টা, এই যে লকডাউন কেন মানে এতটা বোধহয় আমরা মানে ভাবতে পারিনি আর কি, কোনোদিনও বোধহয় কারো ভাবনাই আসেনি যে আমরা এতটা দিন, মানে এমনও হতো যে 24 ঘন্টা বন্ধ, কোনো রাজনৈতিক বন্ধ বা কোনো বন্ধে হলে, বা 12 ঘন্টা বন্ধ, তাতে কিন্তু আমরা একটা মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার একটা অবস্থা, যে বন্ধ কেন হচ্ছে বা এই হচ্ছে, যে পরিস্থিতিগুলোতে সেখানটায় কিন্তু আমরা 46 দিন, ভারত 46 দিন ধরে সেই অর্থে হচ্ছে বন্ধ, একদম পূর্ণ বন্ধ, হ্যাঁ, কাটিয়ে উঠলাম। বাংলাদেশও প্রায় কাছাকাছি, মানে +40 দিন, হ্যাঁ, যা যদি 26শে মার্চ হয় তাহলে প্রায় তাই হবে আর কি, মানে আমাদের 24, আপনাদের 26, দুদিন কম আর কি। তো সুতরাং এই সময়কালটা যে সত্যি মানে খুব একটা মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি। এবং জাস্ট আমাদের অভিজ্ঞতা, মানে মানে আমার যেটা মনে হয়েছে আর কি, যে প্রথম দিক থেকে যখন ধরুন এই প্যান্ডেমিকের সমস্যাটা শুনতে পাচ্ছিলাম, যে তখন আমাদের বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, ক্লাস নিচ্ছি, ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা নিয়ে আলোচনা করছি, গবেষক যারা স্কলার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করছি। তখনও কিন্তু অনেক সময় আমরা বলতাম যে এশিয়ার, মানে এই দক্ষিণ এশিয়ার আমরা, মানে আমাদের এই সমস্ত দেশগুলো, ধরুন ভারত, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলোতে বোধহয় আমরা আক্রান্ত হব না, মানে এটা একটা, আমার মনে হয় জানুয়ারি অব্দি আমাদের একটা ধারণাই ছিল যে আমরা হয়তো আক্রান্ত হচ্ছি না, বিকজ অফ যে আমাদের টেম্পারেচার, যে একটা আমরা যেমন দেখতে পাচ্ছিলাম যে টেম্পারেচারে 30 ডিগ্রি, মোর দেন 30 ডিগ্রি হলে আর সেই ভাইরাসটা বাঁচতে পারছে না, বা অন্যান্য কতগুলো বিষয় ছিল। আমরা একটা আশাবাদী ছিলাম, কিন্তু আস্তে আস্তে এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম, মানে ভারত সঙ্গে সঙ্গে বলবো যে ভারতের সঙ্গে বাংলাদেশ অলসো, যে বাংলাদেশও দেখছিলাম আজকে আমি, যেহেতু একটু মানে দেখছিলাম আর কি, যে পরিস্থিতিগুলো কি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশও 3rd পজিশনে আছে বোধহয়, মানে মৃত্যুর সংখ্যার দিক থেকে আমরা ভারত প্রথম স্থানে রয়েছে। আজকেই তো দেখলাম 1900 সামথিং বোধহয় আমাদের মৃত্যু ঘটেছে আজকের দিন অব্দি। সেক্ষেত্রে বাংলাদেশেরটাও বোধহয় এমনই একটা দেখেছিলাম, যে বাংলাদেশ বোধহয় আজকে অব্দি 214 দেখাচ্ছে, যেখানে 13,770 জন আক্রান্ত, আমাদের এখানে প্রায় 60,000, মানে 59,000 সামথিং, 59,662। এবং সেকেন্ড স্থানে পাকিস্তান। তার মানে যেটা হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান, দেন বাংলাদেশ, এই যে একটা অবস্থা আমাদের পৌঁছে গেছে, এবং আরো কোথায় পৌঁছাবো। তো সেই জায়গা থেকে ভাবতে গেলে যে লকডাউনটা সত্যি আমাদের কাছে একটা প্রথমে যে লকডাউন হচ্ছে, হঠাৎ করে একটা লকডাউন হয়ে গেল, মানে যেমন আমরা যেটা হলো হঠাৎ করে ডিক্লেয়ার হলো যে কাল থেকে সব বন্ধ, মানে আজ মাঝরাত থেকে সব বন্ধ। তো এই যে একটা অবস্থা, তাতে যেটা হলো যে আমি একদম আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। যেদিন বন্ধটা হচ্ছে তার আগের দিন আমার স্ত্রী বলছেন যে কিছু চাল ডাল কিছু কিনে রাখো, যা অবস্থা চলছে যে কোনো সময় বন্ধ হতে পারে। সেটা আমার মাথায়ও আসেনি, এবং এটা নিয়ে আমি মর্নিং ওয়াকে যখন আমার অন্যান্য কলিগদের সঙ্গে ক্যাম্পাসেই মর্নিং ওয়াক করি, তাদের সঙ্গে বললাম, ওরা খুব মজা করলো আর কি, যে আপনি এত ভাবছেন এত কিছু হয়ে যাবে। তো আমি বললাম জানি না আমার মিসেস কেন বললো। তো সত্যি কথাই যেটা হলো যে আমি যেটা করলাম, যে মোটামুটি ধরুন 2 মাসের মতো আর কি চাল, হয়তো দেখা গেল 50 কিলো চাল, এরকম আর কি, কিছু আটা, এরকম করে 2 মাস 2.5 মাস চলবে, দিয়ে আমি বাজারটা করে নিলাম। তো এবার মজাটা হচ্ছে যে সত্যিই দেখা গেল যে হঠাৎ করে একদিন রাতে দেখলাম যে ডিক্লেয়ার হচ্ছে সন্ধ্যায়, যে আজকে রাত থেকে আমাদের বন্ধ, মানে পুরোপুরি বন্ধ। এবং আজকের দিনে যদি বলি তাহলে ভারতে কিন্তু কিছুটা শিথিল হয়েছে, মানে জাস্ট ওই 3rd ফেজে যেহেতু আমরা রয়েছি, লকডাউনের 3rd ফেজ আমরা বলছি এটাকে, যে যেটা লাস্ট শুরু হয়েছে এই কদিন আগের থেকে, যেটা 17ই মে অব্দি চলবে। তো এইখানটা এসে কিছুটা শিথিল হয়েছে, মানে কিছু কিছু খাবারের দোকান বলতে যেটা হচ্ছে কিছু কিছু দোকান আর কি, মানে চায়ের দোকান বন্ধ, যদিও কিছু কিছু দোকান মানে ছাড় দিয়েছে, গ্রামগঞ্জে কিছু কিছু দোকান, শহরে রেড এলাকাগুলোতে দেয়নি। তো এই যে এই অবস্থা, এই অবস্থা অতিক্রান্ত করাটা প্রথমে ভেবেছিলাম, মানে যখন হচ্ছে আর কি, মানে একটা ভয়ানক একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল যে কিভাবে কাটাবো। মানে যখন প্রথম আমাদের 21 দিন ডিক্লেয়ার হচ্ছে, তখন একটা ভয় চলে এসেছিল যে 21টা দিন কি করে কাটাবো, মানে একটা যে ঘর থেকে বেরোতে পারবো না, মানে তখনও মাথায় নেই যে বেরোলে, যদি আমি ঘর থেকে বেরোই তাহলে আমার বিপদটাই আমি ডেকে আনছি। এই যে জায়গাটা, এই জায়গাটা বুঝে উঠতে আমার মনে হয় প্রত্যেকেরই, আমরা যারা দক্ষিণ এশিয়াবাসী, মানে এশিয়ার সাবকন্টিনেন্টের মানুষ, কিছুটা দিন আমাদের সময় লেগেছে।
কিন্তু আস্তে আস্তে এমন একটা অবস্থা হলো যে আজকে 46 দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এখন কিন্তু আমরা মানে হয়তো এটা এক পেশে হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে যে এই লকডাউনটা কিন্তু আমাদেরকে অনেকটা হয়তো ওই যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার থেকে অনেকটা বাঁচিয়ে রেখেছে। যে হয়তো লকডাউনটা যদি না হতো তাহলে হয়তো আমরা এমন একটা সিচুয়েশনে পৌঁছাতাম যেখানটা আজকে হয়তো মৃত্যুর যে হারটা সেটা হয়তো আরো অনেকটা, মানে আমার দেশেও যেমন হতো হয়তো বাংলাদেশ, পাকিস্তান বা আরো যে আমাদের যে সাবকন্টিনেন্টে যে দেশগুলো আছে তাদেরও প্রত্যেকেরই অবস্থা প্রায় অনেকটা এরকম একটা অবস্থাতেই দাঁড়াতো। তো এই জায়গা থেকে লকডাউনের যে যদি বলি যে লকডাউন প্রথম যদি বলি যে এই সুবিধাটা আমাকে করে দিয়েছে যে আমাকে একটা লড়ার যে মানসিকতা সেটাকে করে দিয়েছে। আর যে অবস্থায় মানে আমি যদি বলি যে মানে ধরুন আমরা যদি পদ্ধতিগত দিক থেকে বলি যে ব্রিটেন যেমন করলো, দুটো পদ্ধতি নিয়েছে বিশ্বের দেশগুলো। একটা পদ্ধতি নিয়েছে যে কিছু দেশ ব্রিটেনের মতো দেশগুলো যেটা হচ্ছে লকডাউনে না গিয়ে ওপেন রেখে লড়ার একটা জায়গায় গেছে যে ইমিউন পাওয়ার ডেভেলপ করে আমরা আমাদের মতো লড়ে করোনাকে সাথে নিয়েই যাবো, কিন্তু তার ফলে তাদের ক্ষতিটা অনেকটা হয়েছে তুলনামূলকভাবে যে আমাদের মতো দেশ যাদের জনসংখ্যা জনঘনত্ব অনেক বেশি এবং দারিদ্রতা আমাদের নিত্য সঙ্গী। তো সুতরাং এরূপ একটা অবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামো এশিয়ান কান্ট্রি গুলোতে সত্যি মানে ভারতের অবস্থা যে খুব ভালো তা বলবো না। যে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের এরা হচ্ছে আমাদের বন্ধুরা মানে তারা হচ্ছে ভারতের উপরে নির্ভর করেন স্বাস্থ্যের জন্য, কিন্তু যে খুব যে আমাদের ভালো অবস্থায় রয়েছে তা নয় স্বাস্থ্য পরিষেবা। তাতে এই যে একটা আমরা সময় যেটা পেলাম তাতে একটা মনে হলো যে একটা সময় পেয়েছি যেটাতে আমরা একটা স্থিত অবস্থা তৈরি হয়েছে, মনের মধ্যে একটা মানসিকতা হয়েছে। এইটা মানে সাদেক ভাই কিছু বলবে একটু মানে থামার জন্য আমাকে নাকি না? স্যার একটু একটু বলবো আপনাকে এখানে আমরা পরে আসবো স্যার আপনার কাছে আবার। আচ্ছা ব্যাস ব্যাস আমরা ব্যাস এই ব্যাস জায়গা ব্যাস। থেকে একটু সামিউল শরীফ ভাইয়ের কাছে যেতে চাই যে অবশ্যই অবশ্যই লকডাউনে তো আপনি অবশ্যই। স্যার আটকে গেলেন বাড়িতে, এরপরে কি করছেন সেটা আমরা পরে জানতে চাই। আচ্ছা আমি এই অবশ্যই মুহূর্তে অবশ্যই। ওই জায়গা থেকে যাই সামিউল ভাইয়ের কাছে। লকডাউনে ভাইয়া কি করছেন স্পেসিফিকলি, মানে ভাইয়া কোন কোন কাজগুলো করছেন এবং এই বিষয়ে আমরা একটু জানতে চাই। আচ্ছা, ব্যক্তিগত কাজকর্মে ফিরিস্তি দেওয়ার আগে অন্যান্য কতগুলো কথা বলিনি। যে গত কয়েক মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ বোধহয় লকডাউন। আমি এটা বাংলাটা চিন্তা করছিলাম, কারণ লক এবং ডাউন দুটো শব্দই কিন্তু কেমন জানি একটু একটা নেতিবাচক বা একটা নেগেটিভ ইমপ্রেশন বা একটা আবহ দেয়, আর আমাদের স্বভাব চরিত্রের সাথে একেবারেই যায় না। যে আমাদের গান হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি, মানে লক থাকলে সেই লক ভাঙবে, বা জেলের তালা ভাঙবো। আর ডাউন তো হবেই না, আমাদের তো সব আর ঘরের মধ্যে তো থাকবে না যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদক। হ্যাঁ, কিন্তু আমি যদি বিষয়টাকে একটু দেখি যে আমরা না এই লকডাউনের মতো এরকম নেগেটিভ শব্দ আসলে এখানে ব্যবহার করার খুব বড় কারণ ব্যাখ্যা হচ্ছে, একটা হচ্ছে যে এই সময়টা মানে ইতিহাসে কিন্তু আমরা খুব কম সময় এক, সেটা বাংলাদেশের একজন মানুষেরও সেই দুর্যোগ, পশ্চিমবঙ্গেরও একজন মানুষের, ভারতেরও একজন মানুষের, আমেরিকারও একজন মানুষের। ইংরেজিতে একটা কথা আছে ক্যালামিটি ইউনাইটস, বা বাংলায় যদি বলি দুর্যোগ মানুষকে একত্রিত করে। এটা কিন্তু আমাদের একটা খুব বড় সুযোগ দিয়েছে যে আমাদের একত্রিত হওয়ার। কারণ যদি এখন আমরা যেটাকে কোট আনকোট স্বাভাবিক জীবন বলতাম, তাহলে আমি সকালে এই সময় অফিস যেতাম, তারপরে রাতে এই সময় ঘুমাতাম, কারণ পরদিন আমার অফিস যেতে হতো। এই অনিল দার সাথেও রাতে এই সময় আমার কথা হতো না, সাইফুল্লাহ সাদেকের সাথে কথা হতো না, হৃদয়ের সাথে কথা হলো না, বা ডিওয়ারএস এর যে আরো মেম্বাররা আছে তাদের সাথেও কথা হতো না। আমরা আগে রূপকথার গল্পগুলো যে দেখতাম, যে একটা পানির মধ্যে ভাসছে, সেখানে দেখছে কোন দূর রাজ্যে কে বসে আছে তাকে দেখা যাচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে এই রূপকথার গল্পগুলো একদম সত্য, এখানে বসে আমি এতগুলো মুখ দেখতে পাচ্ছি। সমতি স্ট্রিম ইয়ার্ডে যদি আরো 100 জন, আরো 100 জন আমরা দেখতে পারতাম। জি, তাহলে আমাদেরকে এই সময়টাকে আমাদের এতটা নেতিবাচক হিসেবে ধরার কোনো কারণ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম শিক্ষার যে প্রস্তাবগুলো এসেছিল
তার মধ্যে একটা প্রস্তাব ছিল কিন্তু যে স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরে 2টো সময় বন্ধ থাকবে, এবং কোন সময়? যখন ধান কাটা হয়। আমাদের কিন্তু এরকম সময় ছাত্ররা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো এখন বিশ্ববিদ্যালয় বন্ধ দেখে তাদের গ্রামে চলে গেছে, বাড়িতে চলে গেছে। হাওড় এলাকায় তো অনেকেই ধান কাটছে, এবং কৃষকরা কিন্তু ঠিকই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধান কাটছে, এবং হাওড় এলাকার তো 90% উপর ধান কাটা হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমাদের এমনিতেই এরকম একটা অফিস আদালত এর কথা বাদ দিই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এরকম সময় একটা এমনিও বন্ধ হতে পারত। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানে তো শিক্ষা প্রতিষ্ঠান শুধু দরজাটা বন্ধ, শিক্ষাও বন্ধ না, শিক্ষকের সাথে যোগাযোগও বন্ধ না। আর এখন এই সহজলভ্য প্রযুক্তির পরে এগুলো তো আরো কোনোটাই কোনো বিষয় না। আজকে কথা বলছিলাম যে কয়েক বছর আগে যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রায় ছাড়ি খুব বেশি বছর আগে না, তখন বাসায় একটু ইমেলের কানেকশন এসছে, এবং আমাদের ভাষা কি ছিল, ইমেল করছি, এটা কিন্তু আমাদের জন্য হয়তো অনিল কুমার বিশ্বাস স্যার আমার কথার সাথে একটু কমিউনিকেট করতে পারবেন। আমরা বলতাম এখান থেকে টাইপ করলাম, সেই বিদেশে একজন থাকলেও তিনিও লেখাটা পাবেন। কেউ বলতো কিভাবে, তখন কি কম্পিউটার টুট টুট করে বাজবে? এখন এই কথাগুলো যে সাদেক, হৃদয় বা ডিওআরএস অন্যরা শুনলে হয়তো অনিল স্যারকে এবং আমাকে অনেকটা মূর্খ গোছের মনে করবেন, যে ইমেল বিষয়টা আমাদের কাছে ছিল এইভাবে করে, আমরা এই ভাষায় বলতাম, এই ভাষায় আমাদের যোগাযোগের ভাষা ছিল এটা। যে অনেকটা হচ্ছে আমরা যেমন বলতাম না যে পায়রার পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দেয়, এটা শুনলে আমরা যেমন অনিল স্যার আমি হাসতাম, সেরকম এখন আমাদের এই কথা শুনে কিন্তু এরা হাসছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে এখন এই প্রযুক্তির একটা খুব বড় সুযোগ এসছে, প্রযুক্তির সাথে কিন্তু প্রোটা বাদ দিলে তার আগে কিন্তু একটা কথা থাকে যুক্তি, যুক্তির সাথে কিন্তু বিজ্ঞান দর্শন, এবং এই বিজ্ঞান দর্শন বুঝবার জন্য কিন্তু আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্য। আমি কিন্তু বলবো যে এখন ডিওআরএস এর শুধু মেম্বাররা না, সবাই বিশেষ করে ছাত্ররা কিন্তু একটা মহা সুযোগ পেয়েছো বিশ্ব সাহিত্য, বিশ্ব দর্শন, বিশ্বের বিজ্ঞান চিন্তা এগুলো জানবার, এই প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু এগুলো জানবার একটা বড় সুযোগ আছে। প্রযুক্তি বিষয়ে তো আমি প্রায় ইলিটারেট থেকে একটু বেশি, একটু আগে যেহেতু নিজের কথা জানতে চেয়েছিলেন, এই সময় আমি প্রথম ফেসবুকে যে লাইভ ব্যবহার করা হয় সেটা ব্যবহার করলাম, এবং এই একটা অনলাইনে একটা কোর্স করিয়েছি এই রিসার্চ মেথোডোলজির উপর 3টা ভাগে ভাগ করেছি, ফাউন্ডেশন, তারপরে অ্যাপ্লাইড, তারপরে অ্যাডভান্স। ফাউন্ডেশন পর্যায়ে 7টা সেশনের মধ্যে 6টা সেশন হয়ে গেছে, আরেকটা সেশন সামনে নেব। এখন পর্যন্ত যেইটুকু হচ্ছে আমি বুঝতে পারছি যে প্রযুক্তির মধ্যে একটু হাতুড়ে অবস্থায় আছে, যে ফেসবুকে একটা কিছুক্ষণ ধরে কথা বলছি, তারপরে সেইগুলো কি স্ট্রিম দিচ্ছে, আর সেইটা টোটাল আউটলাইন আর লিঙ্ক গুলো আরেকটা জায়গায় দিচ্ছে। এটাকে হয়তো আরো ইউজার ফ্রেন্ডলি করা যেতে পারে, আরো কিভাবে সবার সাথে কমিউনিকেট করা যেতে পারে। এটার ক্ষেত্রে একটু যেই বিষয়টা বলবো যে অনিল স্যার কিঞ্চিত আমাদের একটা যেটা সুবিধা ছিল, আমাদের কাছে প্রযুক্তি এত অ্যাভেলেবেল ছিল না দেখে আমরা হয়তো যুক্তি, পাঠ, লাইব্রেরি, বই এগুলোর পিছনে একটা সময় দিতে পেরেছিলাম। আমার এই কথার অর্থ কিন্তু এই না যে এখনকার ছেলে মেয়েরা দিচ্ছে না, তারা আরো বেশি দিচ্ছে, তাদের আরো বেশি সুযোগ আছে। সুযোগ বেশি থাকার জন্য যেটা মুশকিল, যে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ডিওআরএস বা অন্যরা একটু নিজেকে, কিন্তু আগে আমাদের জন্য হচ্ছে কত বেশি পাবো, এখন কিন্তু আরো মুশকিল যে কত কমের মধ্যে আপনি সীমাবদ্ধ হবে। আপনি একটা ইন্টারেস্টিং লেখা পড়ছেন, তার সাথে দেখবেন 10টা লিঙ্ক, একটা ইন্টারেস্টিং বক্তৃতা শুনছে আরো 10টা লিঙ্ক। তো এই 10টা লিঙ্ক থেকে কিন্তু আপনার মানে শুধু যে কাজের জিনিস আসবেন, অকাজের জিনিস আসবেন, অনেক ক্ষেত্রে অনেক ভয়াবহ জিনিসও চলে আসে। এর জন্য আমি বলবো না যে কেউ তার বক্তব্য প্রকাশ করছে সেটা আটকে দেও, এটারও আমি ঘোর বিরোধী। সকলে মন্তব্য প্রকাশ করার সুযোগ পাক, মানুষকে ওইভাবে ডেভেলপ করতে হবে সে যেন তার যুক্তি বিবেচনা দিয়ে এগুলোকে গ্রহণ করতে পারে। আমি শেষে আরো 2টো কথা দিয়ে শেষ করবো। একটা হচ্ছে আমি কি করছি, একটা হচ্ছে আমি এখন ছাত্রদের মতো এইভাবে পড়ছি। আজকে আর কোর্স আরম্ভ হলো, সেখানে আর এর বিষয়টা, আর শুনলে আমরা ভাবতাম রোয়ার একটা গর্জন, আর যে এত সহজ একটা সফটওয়্যার এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাড়ি তখন কারো কাছে
SPSS এরকম একটা নাম শুনছিলাম, তখন পর্যন্ত আমরা এগুলো দেখিনি, কিন্তু এখন এগুলো এত সহজে অ্যাভেলেবল এবং বিষয়গুলো খুব সহজ, এবং আজকে যিনি ক্লাস নিয়েছেন প্রশান্ত খুব সহজভাবে কমিউনিকেট করছে, আমাদের কিন্তু এখন যোগাযোগ বরং আরো অনেক বেড়েছে। আর শেষ কথা এই পর্যায়ে যেটা বলবো, যে আমরা না একটা জায়গা বোধহয় একটু ডিহিউম্যানাইজড হয়ে যাচ্ছি, এটা আমাদেরকে মিডিয়া প্রতিদিন করছে। মৃত সংখ্যা, যে মানুষকে আমি যেন শুধু নাম্বার দিয়ে কাউন্ট করছি, আজকে 10 জন, গতকাল 7 জন ছিল, কালকে যদি 3 জন হয় আমরা খুশি হচ্ছি, যেই 3 জন গেল 3 জনের কিন্তু 3টা জীবনই চলে গেল। আমাদের এখন যেই বিষয়টা, করোনার সময় আমাদের মনে হয় একটা ঘুরে দাঁড়াবার সুযোগ এসছে, যে বিশ্বে যে একটা পণ্য, কনজিউমার বা নিরাপত্তার বিষয়ে আর্মি ডেভেলপমেন্ট যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করে, যে রাষ্ট্রের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো বিজ্ঞান চিন্তা, এগুলোকে অধিক গুরুত্ব দিতে হবে। ধর্মের বিষয়েও কিন্তু এখন রিচুয়ালস এর চেয়ে, যে হ্যাঁ আপনি প্রে করুন সকলের ভালোর জন্য, কারণ আমি যদি শুধু আমার ধর্মের মানুষকে বলি যে তাদেরকে করোনা থেকে রক্ষা করো, তাহলেও কিন্তু আসলে আমি বাঁচবো না, কারণ এই জীবাণু গুলো তো ধর্ম বা জাতি, বর্ণ কোনো কিছু দেখেই সে বেছে নেয় না, সে তো সকলের কাছে যায়। সেজন্য আমাদের কিন্তু আরেকটা বড় সুযোগ এসছে, যে জীবনে লড়াই, পৃথিবীকে দেখবার লড়াই, এগুলোকে নতুন দৃষ্টি দিয়ে দেখা, যে রাষ্ট্রের ক্ষেত্রে আমরা শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান এগুলো বিষয়ে গুরুত্ব দিব, মানবিকতাকে গুরুত্ব দিব। এটা এই জায়গায় আমরা পরে আমাদের সময় এসছে। জি, এই জায়গায় আমরা পরে আসবো। আমরা একটু ইশতিয়াকের কাছে যাই। ইশতিয়াক, আমরা জানি যে ইশতিয়াক একজন একজন তরুণ, এমন একজন তরুণ যে হচ্ছে সমাজের জন্য অনেক কিছু করতে চায়। সে একই সাথে আগে বলছি যে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, ক্যাম্পাসে গান বাজনা করে, আবার রিসার্চ সোসাইটির মতো একটি সংগঠনের নেতৃত্ব দেয়, এবং সে ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছে। এর মধ্যে তার মধ্যে একটা যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে করোনার সময় ক্যাম্পাস না ছেড়ে সে হচ্ছে ক্যাম্পাসে থেকে গিয়েছিল, এবং ক্যাম্পাসের যে কুকুরগুলো ছিল সেগুলোকে সে খাওয়াইছে অনেকদিন ধরে। এগুলো করতে গিয়ে সে নিজেই করোনা আক্রান্ত হয়ে গিয়েছিল, এবং সেটা হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার ছিল আমাদের জন্য। এবং আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে নিজের সাথে সংগ্রাম করে, করোনার সঙ্গে সংগ্রাম করে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছে। আমরা তার এই অভিজ্ঞতাগুলো আমি একটু শুনতে জানতাম চাই। না, এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই ইশতিয়াক। আমরা এখন তার কথাগুলো শুনতে চাই। আমিও হ্যাঁ হৃদয়কে ধন্যবাদ জানাই, যে তুমি এমন একটা লড়াই লড়ে তুমি লড়াই লড়ে রয়েছো আর কি, মানে সামনে একদম। এবং যেটা হচ্ছে যে অনেককে বাঁচিয়ে, মানে যে জীবগুলোকে নিয়ে আমরা খুব ভাবি না তাদেরকে তুমি রক্ষা করেছো, এবং সেখানে গিয়ে তোমার ওই যে বিপদ হয়েছিল সেখান থেকে তুমি বেঁচে উঠতে পেরেছো, এবং একদম আমাদের সামনে রয়েছো। ধন্যবাদ। বলো। সাউন্ড আসছে না, সাউন্ড নেই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমেই হচ্ছে উপরওয়ালার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আমি অনেক বেশি আহ কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্য যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বসে কথা বলতে পারছি, এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কোভিড-19 পজিটিভ থেকে নেগেটিভ আসার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি জয় হয়েছি, সেজন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। তো অ্যাকচুয়ালি আমার যেটা হয়েছে যে আমাদের সারা বিশ্বে যখন করোনা মহামারী আকার ধারণ করে আছে, আমাদের বাংলাদেশেও কিন্তু অলরেডি মহামারী আকার ধারণ করে আছে, এখনো চলছে। তো এই করোনা মহামারীর জন্যই হচ্ছে আমাদের অন্যান্য দেশের মতো, অন্যান্য এলাকার মতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটা লকডাউন হয়ে গিয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি লকডাউন করে দিয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে 18টি হল রয়েছে সেগুলো ভ্যাকেন্ট করে দিয়েছিল। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধেয় ডক্টর অনিল কুমার বিশ্বাস স্যার জানেন কিনা জানি না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে প্রায় 300 থেকে 400-র মতো অবলা কুকুর, বিড়াল, প্রাণী রয়েছে। তো আমি যখন লকডাউনের কারণে হলগুলো ভ্যাকেন্ট হওয়ার কারণে যখন সবাই যার যার বাড়ি চলে যাচ্ছিল, তো ওটা ছিল মার্চ মাসের 20 তারিখ। তো স্বাভাবিকভাবে সবাই চলে যাচ্ছে, তো আমি যখন হল থেকে বের হবো, ব্যাগ এন্ড ব্যাগেজের সহ সবকিছু গুছিয়েছি, বাড়িতে যাব, ঠিক তখনই মনে পড়লো যে আমরা সবাই চলে যাচ্ছি, কিন্তু ক্যাম্পাসের মধ্যে যে এই অবলা কুকুর, বিড়াল, এই প্রাণীগুলো যে রয়েছে, ওদেরকে দেখাশোনা করবে কে? আমরা তো আমাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকবো, বা আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব, ওদেরও তো জীবন আছে, ওদের কি অবস্থা হবে? তো এই জিনিসটা চিন্তা করে মাথায় এনে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা আশেপাশে কোথাও থাকবো, সর্বোচ্চ সচেতনতা এবং সেফটি
আহ অবলম্বন করে এবং এই অবলা কুকুর বিড়াল প্রাণীগুলোকে দেখবো। তো মার্চ মাসের 21 তারিখের পর থেকে হচ্ছে আমার এই কার্যক্রমটা শুরু হয় এবং এপ্রিলের 6-7 তারিখ পর্যন্ত আমি ঠিকঠাক ভাবে করেছি। হঠাৎ করে আমি এপ্রিল মাসের 6-7 তারিখের দিকে একটু জ্বর সর্দি কাশি ছিল, সিমটম ছিল। তো সাথে সাথে আমি চিন্তা করলাম যে নর্মালি কোভিড-19 পজিটিভ হওয়ার যে সিমটম গুলো সেগুলো ছিল আর কি, তো এত বেশি সিভিয়ার ছিল না। কিন্তু যেহেতু আমি ম্যাক্সিমাম সময় বাহিরে ছিলাম কুকুর বিড়াল গুলোকে খাওয়ানোর জন্য, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি পাশাপাশি আমাদের ঢাকার মধ্যে, ঢাকা সিটিতে বা আমাদের ক্যাম্পাসের আশেপাশে যারা অসহায় ছিন্নমূল মানুষজন রয়েছে তাদেরকে আমি বিভিন্ন সময় ত্রাণ বিতরণের কাজ করেছিলাম। খাবার বিতরণ করেছি এবং সেই সুবাদেই ম্যাক্সিমাম সময় বাইরে ছিলাম। দ্যাটস ওয়াই আমি আমার যে সিমটম গুলো ছিল জ্বর সর্দি কাশি, দেন হচ্ছে ডিসিশন নিলাম যে আমার কিছু একটা হতে পারে, যেহেতু অনেকের সংস্পর্শে ছিলাম বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে, আমার টেস্ট করানো উচিত। এবং টেস্ট করানোর পর আনফরচুনেটলি পজিটিভ চলে আসে। দেন আমাদের বাংলাদেশের যে আইইডিসিআর রয়েছে তাদের নির্দেশনাগুলো মেনে চলেছি এবং হচ্ছে তারা বলেছিল বাসায় সম্পূর্ণ একা থাকার জন্য, একা থেকেছি। তারপর খাবার দাবার থেকে শুরু করে পজিটিভ থেকে নেগেটিভে আসার জন্য যা যা করতে হয় সেগুলো করেছি। এবং 7 দিন পর আবার যখন সেকেন্ড টাইম স্যাম্পল নিয়ে যায় তখন ওরা আমাকে জানায় যে আমার পজিটিভ নেই, নেগেটিভ চলে আসছে। এবং পরপর আমি আরো দুবার টেস্ট করে দুবারই নেগেটিভ আসছে। আল্লাহর মধ্যে এখন অনেক বেশি সুস্থ আছি আর কি, আপনাদের দোয়া এবং উপরওয়ালার রহমতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ইস্তিয়াক, তুমি সুস্থ থাকো সেই প্রত্যাশা করি, সেই প্রার্থনা করি। এখন আমরা অনিল স্যারের কাছে যাই। স্যার, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম জোরপূর্বক, আপনি বলুন যে এই লকডাউনের সময় আপনার ইউনিভার্সিটিতে মনে হয় নিশ্চয়ই বন্ধ, নাকি আপনারা অনলাইনে চালাচ্ছেন, এই বিষয়ে শুনতে চাই। এবং কিভাবে আপনি সময়টা অতিবাহিত করছেন? আপনি তো দেশে থাকেন না অনেক সময়, বিভিন্ন দেশে কনফারেন্সে অংশগ্রহণ করেন, রিসার্চের কাজে অংশ নেন, এই সময় তো বন্দী হয়ে গেলেন সব জায়গায়। তো আপনি সংক্ষেপে বিষয়গুলো একটু বলেন স্যার। আচ্ছা, প্রথমে হৃদয়ের কাছে যে বক্তব্যটা শুনলাম আর কি, মানে একদম জীবন কাহিনী, ঠিক বক্তব্য নয়। তাতে তোমাকে খুব কি বলবো, মানে ভালো লাগছে যে তুমি এমন একটা, মানে কি বলবো, মানে এমন একটা শত্রুই বলবো আর কি, আমাদের শত্রু, তার সঙ্গে লড়ে তুমি জিতে এসেছো, সেই জন্য তোমাকে মানে খুব ধন্যবাদ। আর এবং এত মহান কাজ করো তুমি। আর যেটা হচ্ছে, হ্যাঁ, যে এবার প্রসঙ্গে আসি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম যেটা হলো যে ছুটি, মানে যখন ডিক্লেয়ার হলো, মানে লকডাউন ডিক্লেয়ার হওয়ার প্রায় 1 সপ্তাহ পরের থেকেই যেটা হলো আমরা অনলাইনে ক্লাসটা শুরু করে দিয়েছিলাম। তো যার ফলে যেটা হয়, মানে আমি সোমবার থেকে শুক্রবার অবধি, ধরুন আমরা 11টা থেকে 3টে অবধি আমরা মোটামুটি এনগেজ থাকি। মানে আমাদের যেটা হয়েছে যে আমরা রেগুলার বেসিসে বা ধরুন প্রথমে আমাদের ডিপার্টমেন্টাল কমিটির মিটিং হচ্ছে, তারপরে যেমন মিটিং হয় আর কি, তারপরে হচ্ছে ভাইস চ্যান্সেলরদের সঙ্গে যে হেডদের মিটিং, ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং, এগুলো হয়ে যেটা আমাদের যেমন একটা সিদ্ধান্ত হয়েছে যে পার ডে 3 ঘন্টা পর্যন্ত স্টুডেন্টরা ক্লাস করবে পার সেমিস্টার। তো সেভাবে যেহেতু আমাদের দুটো সেমিস্টার রানিং রয়েছে, এমফিল রানিং রয়েছে, মানে পিএইচডিটা রানিং নেই, এবার পিএইচডি তো এমনি মানে কোর্স ওয়ার্ক রানিং নেই। তো যথারীতি এই অবস্থাতে যেটা হলো আমাদের, যেটা হচ্ছে যে আমরা ওই 3 ঘন্টা করে পড়াতে গিয়ে যে প্রত্যেকেরই প্রায় ধরুন হ্যাঁ ওই 45-90 মিনিট, হ্যাঁ 90 মিনিট মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা করে প্রত্যেকদিনই আমাদের ক্লাস থাকছে। তো যার ফলে যেটা হচ্ছে সোম থেকে শুক্রবার দিনটা আমাদের কেটে যায়, কোনো অসুবিধা হয় না। তো আমরা প্রথমত এটা হচ্ছে জুম যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করে করতাম। তারপরে বিভিন্ন লেখাপত্র এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও বেশ কিছু নোটিফিকেশন যেটা ব্যবহার করতে বারণ করছিল। তো আমরা তখন বিশ্ববিদ্যালয়কে জানানোর পর বিশ্ববিদ্যালয় যথেষ্ট হেল্প করেছে, যে বিশ্ববিদ্যালয় গুগল মিট থেকে, মানে আমাদের নিজস্ব যে সার্ভার রয়েছে তারা, মানে তাদের সার্ভার দিয়ে আমরা সেখানে ঢুকছি, এখন ক্লাস করছি, অনেক সিকিউরিটি মনে হচ্ছে। আমরা বুঝতে পারছি যে কে কখন ঢুকছে, যদি আউটসাইডার হয় আমাদেরকে ইনফর্ম করে দিচ্ছে, সেটা বুঝতে পারছি। মানে এটা একটা খুব ভালো, মানে আমরা খুব নিশ্চিন্ত মনে ক্লাস নিতে পারছি। তো এইটা একটা দিক গেল। তারপরে আরেকটা যেটা বলবো, এই সময়টা প্রচুর পেন্ডিং কাজ ছিল যেটা দীর্ঘদিন করতে, মানে ধরুন একটা লেখা অর্ধেক হয়ে আছে, হয়তো অল্প লিখলে হয়ে যেত, মানে এরকম অবস্থায় প্রচুর কাজ ছিল। প্রায় এই সময়টায় গোটা 10 এর মতো লেখা আর কি, মানে ফিনিশিং টাচ, যেগুলো চ্যাপ্টার আর কি, আমি বলতে লিখা বলতে চ্যাপ্টার। তো ওই কোনোটা হয়তো অর্ধেক হয়ে আছে, কোনোটা হয়তো একটু একদিন বসলেই হতো, সেরকম প্রচুর পড়েছিল। তো সেইগুলো মানে করা হলো, যার ফলে যেটা হচ্ছে যে কখনোই ছুটির ব্যাপারটা মনে হয় না, যে একদম ছুটিতে রয়েছি কোনো কাজ নেই সেটা মনে হচ্ছে না। সোমবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে,
সুতরাং আমার একটা অ্যাক্টিভিটিস থাকছে, তারপরে পিএইচডি স্কলাররা থাকছে, এমফিল স্কলাররা থাকছে, তারা কমিউনিকেট করছে। প্রজেক্টটা, হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, আমার এই রানিং একটা প্রজেক্ট ছিল, সেটা আমাদের নর্থ বেঙ্গল আর কি, যেটা নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওই শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আমাদের টি বেল্ট যেটা, দার্জিলিং। তো ওদের ওখানটায় একটা প্রজেক্ট ছিল, সেটা আমি মাঝপথে মানে এখন স্টপ হয়ে গেছে, হয়তো নিশ্চয়ই গভর্নমেন্ট টাইমটা এক্সটেন্ড করবে। তো আদারওয়াইজ বাকি কাজ চলছে আর কি, মানে যেমন যেমন কাজগুলো করা দরকার সেরকমই কাজ চলছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, যেটা বলছে যে ক্লাস থাকুক না থাকুক, সিলেবাস শেষও যদি হয়ে যায়, যেমন আমাদের 10ই জুন অব্দি ছুটি আছে সব কলেজ, স্কুল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানটা যেটা বলছে যে আমাদের ক্লাস থাকুক না থাকুক, যদি আমাদের সিলেবাসও শেষ হয়ে যায়, স্টুডেন্টদের সঙ্গে 10 মিনিট আপনারা কথা বলুন, মানে তাদেরকে মানে এই এই জায়গাটা রাখুন, কারণ মেন্টালি তো এই সময়টা আমরা খুব দুর্বল হয়ে গেছি। মানে ছেলে মেয়েরা ধরুন একটা, প্রত্যেক জায়গায় আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একই অবস্থা, যে সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র। মানে আমার যেটা মনে জি হয়েছিল স্যার। 2-4 দিন থেকে, সারা 24 ঘন্টা, আমি এটা সবার সঙ্গেই বলতাম, আমি সাদেককেও বলেছি যে আমার ওই মানে তোমাদের যে ওই যে গেস্ট হাউসটা যেটা রয়েছে, ওই কি যেন জিটিএসসি বলে, জিটিএসসি হ্যাঁ হ্যাঁ, টিএসসি জি গেস্ট হাউস। টিএসসি তে আমি দেখছি যে রাত 1টা অব্দি রানিং, মানে ওরা হচ্ছে গান, নাচ, মানে সমস্ত কালচারাল প্রোগ্রাম এই যে চলছে। আবার সকালে ঘুম থেকে উঠছি আমি, যখন 5:30টায় ঘুম থেকে উঠলাম, মানে একদিন মধ্যে 5টায় উঠেছিলাম মর্নিং ওয়াকে বেরোবো বলে, তখনও দেখছি কেউ না কেউ বসে আছে, মানে 2-4 জন আছে। তো এই যে প্রাণবন্ত একটা ক্যাম্পাস, মানে আমার কাছে তখন মনে হয় যে, এখন আমার মনে হচ্ছে নিশ্চয়ই একদম স্তব্ধ হয়ে গেছে। তো এখানটায় যেটা মানে আমরা যেটা ধরুন আমরা অনলাইনের মধ্য দিয়ে করছি, তা আমার মনে হয় এই যে মানে ডিওআরএস যেটা করছে আর কি, মানে এভাবে আলোচনার মধ্য দিয়েও যারা গবেষক বা ছাত্র রয়েছে, তো এদের মধ্যে একটা ওই যে বার্তা পৌঁছে দেওয়া কিছুক্ষণ, যে আমরা রয়েছি, থ্যাংক আমরা ইউ স্যার। মানে হ্যাঁ, মানে ডিস্টেন্স যদিও আমাদের অনেক দূরে, মানে 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 ডিস্টেন্সের কথা বলা দূরত্ব। হচ্ছে, কিন্তু হ্যাঁ, দূরত্বে আমরা নেই। হ্যাঁ, মানে যেটা শিষ্যারও কাছে বললেন, আছি আর। যে সত্যি একদম হ্যাঁ কাছে, তো মনেই হচ্ছে না যে আমি অনেক দূরে বসে আছি, আমার মনে হচ্ছে যে আমি ঢাকায় স্যার। বসে আছি, স্যার মানে আমার বর্ধমান প্রেজেন্টলি ইউনিভার্সিটি বসে তো আছি। স্যার হ্যাঁ বর্ধমান হ্যাঁ ইউনিভার্সিটির মতো কি কলকাতা বা ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয় এরকম অনলাইনে ক্লাস নিয়মিত চালু সব রেখেছে? বিশ্ববিদ্যালয়গুলোই কম বেশি করেছে, কারণ আমাদের স্টেট গভর্নমেন্ট যেমন আমাদের বলেই দিয়েছে ক্লাস নিতে, এবং কলেজগুলোতে আচ্ছা। আমাদের এর সঙ্গে দারুণ। আমাদের মানে ওখানটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে আমাদের যেমন বেশিরভাগ কলেজগুলোতে মানে ইউনিভার্সিটি গুলোতে শুধু আমরা পিজিটা করাই আর কি, পিজি, এমফিল, পিএইচডি, মানে জি। জাস্ট স্টার্ট ফ্রম এমএসসি থেকে। আর কলেজগুলো সাধারণত কলেজে আমাদের গ্রাজুয়েশনটা করানো হয়। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা ছিল যে শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশন, যে সবটাই শুরু করতে হবে, শুরু করেছে। এবং খুব ইন্টারেস্টিং, স্কুলগুলোতে মানে আমার ছেলে মেয়েরাও, আমার মেয়ের স্কুলে শুরু, ছেলে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলগুলো শুরু করেছে, অনলাইন ক্লাস স্কুলগুলো অলরেডি শুরু স্যার এই করেছে। জায়গা হ্যাঁ থেকে, স্যার এই জায়গা হ্যাঁ থেকে আপনাদের হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন লকডাউনে যখন অনলাইন হুম ক্লাসের হুম জন্য উদ্যোগ নিচ্ছিলেন, তখন কি আপনাদের হুম হুম। স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো নেতিবাচক না ফিডব্যাক না না, পেয়েছিলেন যে না আমাদের আমরা আমরা ক্লাস আমরা করবো আমাদের না অনলাইনে? স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টরা প্রচন্ড সহযোগিতা করেছে, কোনো নেতিবাচক মাশাআল্লাহ। ফিডব্যাক আসেনি। আর এখানটা আমি একটু বলেই রাখি যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের এখানে প্রায় 60% ছাত্রছাত্রী কিন্তু গ্রামীণ, 40% আমরা আচ্ছা। শহরের ছেলে মেয়ে পাই। মানে কলকাতার জি থেকে স্যার। ধরুন আমাদের 100 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, এবং আমাদের যে এরিয়াটা এটা হচ্ছে কলকাতার থেকে এই সাদেক চিনলেই হয়তো, ওই চন্দননগর অব্দি জি আমাদের স্যার। আন্ডারে আর কি, কলেজগুলো জি আমাদের স্যার। আন্ডারে। তো সেখান থেকে অব্দি আমাদের স্টুডেন্ট আছে। আবার এইদিকে আমাদের শান্তিনিকেতন বাদে, মানে শান্তিনিকেতন যেহেতু একদম মানে ওই মানে 1 থেকে শুরু করে, মানে একটা কি বলো মানে মানে ইউনিফাইড একটা ইউনিভার্সিটি, তো শুধু ওখানে যে কলেজগুলো আছে, মানে বীরভূমের সব কলেজগুলো আমাদের আন্ডারে। তো এবার হচ্ছে আমাদের গ্রামের প্রচুর স্টুডেন্ট থাকে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ার থাকে কিছু, মুর্শিদাবাদেরও থাকে কিছু। তো এই যে এরা এরা কিন্তু যথেষ্ট ভাবে, এবং এবং যেটা দেখছি যে হ্যাঁ, একটা হচ্ছে যে আমি রেগুলার, আমরা যখন ডিপার্টমেন্টে ক্লাস নিতাম সেখানে হয়তো যে প্রেজেন্টটা থাকতো হয়তো 70% থাকতো, এখানে ওটাতে 60% হচ্ছে, 10% তাহলে তো কমছে। অনেক ওরা ভালো স্যার। স্যার এক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ নেট কানেকশন বা যে ক্লাস নেওয়ার জন্য যে সমস্ত নেট লাগে বা স্টুডেন্টদের, সেগুলো তো স্টুডেন্টরা নিজেরাই নিজেদেরটা করছে, হুম, ম্যানেজ করছে। হুম, আর হুম। এক্ষেত্রে কোনো ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়া হয় সেগুলো কি গুগল ক্লাসরুমে দেওয়া হচ্ছে বা এরকম ম্যাটেরিয়ালস গুলো আমরা ক্লাস? হ্যাঁ, এইখানে যেটা তাহলে আমরা যেটা করছি প্রথমত, হ্যাঁ প্রথমত ওরা 2-4 জন ফোন করেছিল, স্যার আমাদের এবার স্মার্টফোন নেই,
অনেকে 2-4 জন, এটা হুম। খুব লিমিটেড আর কি, স্মার্টফোন নেই। তো হয়তো সেটা কষ্ট করে ওরা জোগাড় করে নিয়েছে পরে। মানে এটা আমরাও এই আচ্ছা। জায়গাটা একটু যে আমাদের কিছু ছাত্রছাত্রী হয়তো বাইরে পড়ে যাচ্ছে, যারা ধরুন যারা তো খুব একটু দরিদ্র পরিবারের, তারা হয়তো জি। স্মার্টফোনটি কিনতে পারেনি, কিন্তু অনেকেই আমাদের পরে আবার ফোন করে বলছে স্যার আমার মেল আইডিটা লিঙ্ক করে নিন, তার মানে ও কিনেছে, মানে সেটাও হয়েছে। আর কিছু খুব কিছু জায়গায় হয়তো, জি হ্যাঁ, কিছু কিছু খুব প্রান্তিক গ্রামে হয়তো নেটের একটু সমস্যা হচ্ছে, আর সেটা খুব জি স্যার। কম। মানে আমি যেটা দেখছি যে আমার রেগুলার আমাদের স্টুডেন্ট পার সেমিস্টারে রেজিস্টার্ড আছে ওই 90 এরকম একটা সংখ্যা। তো প্রতিদিন ক্লাসে 60-65 পাচ্ছি। তো 60-65 পাচ্ছি মানে ধরে নিচ্ছে যে আমাদের এমনিও 70 বা 75 থাকে, তার বেশি থাকে না, মানে রেগুলার ক্লাসে। তো সেখানে এই যে 60-65 স্যার পাচ্ছি অনেক মানে ধরে ভালো, নিচ্ছে যে বেশ মোটামুটি অনেক ভালো। এটা আর দুর্দান্ত স্যার। মেটেরিয়ালসটা, জি হ্যাঁ হ্যাঁ, আর একটু জি। মেটেরিয়ালসটার কথা একটু বলে নিই। আমরা যেটা যখন যখন যেটা আমরা পড়াচ্ছি, পড়িয়ে আমরা স্যাররা যেমন করছি, অনেকে যেটা করছি যে ওই হয়তো কেউ পিডিএফ করে, বা অনেক সময় আমরা হচ্ছে একদম ছবি তুলে ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সেটাও করছি। অনেকে তো মেলে পাঠিয়ে আচ্ছা দিচ্ছে। তো এইভাবে ওরা আবার আচ্ছা যখন নোটটা তৈরি করছে, লেখাটা দিয়ে হয়তো নোট তৈরি করছে আমাদের যে প্যাটার্ন, সেটা তৈরি করে আবার আমাদেরকে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, আমরা চেক করে আবার পাঠিয়ে দিচ্ছি। মানে এইটা করছি, মানে দুর- মোট কথা হচ্ছে যে হ্যাঁ, যে স্টুডেন্টদের জন্য যেটা আমাদের বলাও আছে এবং আমরাও চাইছি যে স্টুডেন্টরা যেন কখনো মনে না করে যে আমাদের গার্জেন নেই, মানে এই জায়গাটা আমরা করছি। তো যার ফলে যেটা হচ্ছে যে দুর্দান্ত আমরা স্যার। কিন্তু ধরুন হ্যাঁ, রাত 11টা 11:30 অব্দিও ছেলে মেয়েদের ওই নোট চেক করা বা একটা প্রশ্নের মানে ওদের যে কোয়ারি থাকে সেগুলো আনসার দিয়ে যাচ্ছে, অনলাইনেই করে যাচ্ছে actually। তো অসাধারণ, আমরা এইভাবেই জানলাম চলছে। স্যার। জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ, সেই জায়গা থেকে ধন্যবাদ। আমরা যেটা জানলাম যে ভারতে প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গাতেই অনলাইনে ক্লাস চলছে। শিক্ষার্থীদের খবর রাখছেন শিক্ষকরা, সেটা নিয়মিত একজন অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং শুরু থেকেই আমরা যেটা জেনেছি অনিল স্যারের বক্তব্যের মধ্য দিয়ে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরাও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের, স্কুলের সবাই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে কোনো আপত্তি জানায়নি এবং তারা প্রত্যেকেই ভালোভাবে সাড়া দিয়েছে। সে জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে অনলাইনে ক্লাসের কথা বলা হলে সবাই প্রতিবাদে ফেটে পড়ে। আমরা যেটা দেখেছি যে অনলাইনে ক্লাস করব না, বা তাদের যুক্তি ছিল যে আমাদের সঠিক নেট নেই, ভালো সংযোগ নেই নেটের, এবং তাদের অনেকে গ্রামে থাকে, সেখানে সে সুবিধা তারা পাবে না, বিভিন্ন যুক্তি তারা দিয়েছে। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখান থেকে অনলাইনে ক্লাস না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশ যেখানে এত দূর এগিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমরা এত পিছিয়ে আছি কেন ভাইয়া? আমি সামিউল শীষ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, এত কাছে আমাদের দৃষ্টান্ত আছে বর্ধমান ইউনিভার্সিটি, সেই জায়গায় আমরা কেন পিছিয়ে আছি? আচ্ছা, তার আগে একটু বলি যে হৃদয় ও হৃদয়ের পরিচয় দিয়েছে, এজন্য হৃদয়কে আবার ধন্যবাদ। আমরা অনেক খরচ করে দূরের সমুদ্র দেখতে যাই, তা আমাদের এই চারপাশে কত মানুষের হৃদয়ের মধ্যে সমুদ্র বয়ে নেয় সেগুলো আমরা দেখতেই পাই না। আচ্ছা, এখন একটু আসি যে আমরা না একটা ভুল শব্দ খুব ব্যবহার করি, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আসলে আমাদের বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস বাংলাদেশ। মানে অনেক ডিভাইস চলে এসছে, এই স্মার্টফোন, এই ফোন, এই নেট, কিন্তু একটা বিষয় একটা রাষ্ট্রের না, একটা জাতি, একটা জনগোষ্ঠীর জন্য দরকার, সেটা হচ্ছে কালচার অফ লার্নিং, জানবার আগ্রহ। এই যে একটা কিছু হলো না, আমাদের এই নাই ওই নাই, এটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে হ্যাঁ, সীমাবদ্ধতা তো আছেই, আর এখনকার এই একটা অবস্থা তো একটা বিশেষ অবস্থা। কিন্তু এবার যে অবস্থাটা হয়েছে এটা কিন্তু খুব নতুন কিছু না, কয়েক বছরের মধ্যে, এবং বিশ্বে কিন্তু এখন অনলাইনে কোর্স প্রচুর হচ্ছে, এবং আমরাই মানে এইরকম বন্ধের সময় কিন্তু অনেকে অনলাইনে অনেক রকম কোর্স করতে পারছে। সো অনলাইনে কোর্স করা কিন্তু মানে এমন না যে খুব নতুন একটা কিছু। হ্যাঁ, আমাদের এখানে সংকট আছে, অনেকের কাছেই হয়তো এখনো নেট পৌঁছায়নি, কিন্তু একেবারেই পৌঁছায়নি এমনও অবস্থা না। এখন যেটা হচ্ছে যে এরকম একটা সংকটের সময় তো সবাইকে এগিয়ে আসতে হবে, যে আমরা এরকম সময় তাহলে অনলাইনে যদি ক্লাস হয় কোনো না কোনো ভাবে একটু জোগাড় করা, এবং সেটা নিজে না হোক, নিজের পাশের বাসায় হোক, এভাবে করে গিয়ে করা যে যায় না তা কিন্তু না। যখন আমাদের কারো পাশে বাসায় পুরো বিল্ডিং এ কারো একটা ফোন ছিল, তখন কিন্তু আমরা ফোন করলে তিনি আবার একটু ডেকে দিতেন, যে এরকম অভিজ্ঞতা হয়তো অনিল
দা আমাদের হয়েছে যে আমাদের বাসায় ফোন নেই, পাশে পাশে ফোন আছে, ফোন করলে কিন্তু ডেকে দিতেন, কারণ তারা বুঝতেন যে আরেকজনের নেই, তার কাছে আমরা যেতে পারি। এখনো যে এরকম সংকটে এরকম যে আমাদের একটা সামাজিক পুঁজি নেই তা না, আমরা হচ্ছে এই জায়গাটা আমরা বলবো যে আমাদের কালচার অফ লার্নিং এর জায়গায় একটা এক ধরনের রেজিস্টেন্স আছে। এটা কিন্তু এরকম না হলে আমাদের যদি নর্মাল ক্লাসও হতো সেখানে যে এরকম ব্যাপার ঘটে না তা তো না। এবং অন্যরকম একটা গল্প বলি, একটু সিরিয়াস বিষয় হয়ে যাচ্ছে কিন্তু একটা ছোট্ট গল্প বলি, কিন্তু গল্পটা শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গল্পটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে একজন সেদিন একটা বাইজি নাচ দেখতে যাবে, আরেক বন্ধু হচ্ছে ওদিন পুজো করবে। দুজন দুজনকে বললো যে এই আমি তো যাব বাইজি নাচ দেখতে, আর একজন বললো না আমি তো পুজোয় যাব, আমি বাইজি নাচ দেখতে পাচ্ছি না। যিনি বাইজি নাচ দেখতে যাচ্ছেন তিনি বলছেন আমি পুজোয় যাচ্ছি না। তারপরে দুজন যে আর বাইজি নাচ দেখতে যাওয়ার কথা তিনি গেলেন, যার পূজা করার কথা তিনি পূজা করলেন। কিন্তু তারপরে দেখা গেল যে পরকালের হিসেবে যিনি বাইজি নাচ দেখতে গেছেন তার পূজার পুণ্য হয়েছে, আর যিনি পূজা করতে গেছেন তার বাইজি নাচের জন্য যে পাপ হয়েছে সেটা পাপ হয়েছে। কারণটা কি? কারণ যিনি পূজা করছেন তার মনে হচ্ছে আহা আমার বন্ধুটা কত মজা করছে, কত নাচ দেখছে। আর যিনি নাচ দেখছেন তার মনে হচ্ছে আহা আমি এখানে না থেকে যদি পুজো করতাম তাহলে কত ভালো হতো, কত পুণ্য হতো। তার মানে মনটা অন্য জায়গায় ছিল। এখানে ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এরকম রেজিস্টেন্স না করে যে এটার তো এখন কোনো বিকল্প নেই। আমরা তার মানে একটা চিন্তা করে নিলাম যে আমার এই 2-3 মাস যদি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে তাহলে কিছু যায় আসে না। এটা আবার আমি এক পক্ষে শিক্ষার্থীকে মানে শুধু দোষারোপ করব না, এটা তার মানে তার আগে তার 5, 8, 9, 10, 12 এগুলো ক্লাসে যখন তারা যখন ডিগ্রি গুলো পেয়েছে বা সার্টিফিকেট গুলো পেয়েছে তখন তাকে আমরা আহা আমি কিছু শিখতে পারছি সেই শিক্ষার আগ্রহটা তৈরি করাইনি, আমরা শুধু সার্টিফিকেটের জন্য তাকে লালায়িত করেছি। যে কারণে এরকম সময় তো তাদের উল্টা দিক স্টুডেন্টদের কাছ থেকে প্রপোজাল আসা উচিত যে স্যার আপনারা এইভাবে নিন, আরো এরকম অনেক উপায় আছে। আর আমি যদি লাইভেও না থাকতে পারি আপনি এরকম অনলাইনে দিয়ে দিন, আমরা সেখান থেকে কালেক্ট করে নেব। এটা হচ্ছে জানবার আগ্রহটা। এবং এটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আমরাও হয়তো এই বিষয়টাও আমাদেরকে এবার থেকে ভাবতে হবে, আমরা হয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ওই সম্পর্কটা তৈরি করতে পারিনি এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে আহা এরকম সময় আমি একটু একটা জায়গায় অ্যাকোমোডেটিভ হয়ে আমি একটু শিখি, এই আগ্রহটাও তৈরি করতে পারিনি। যেই কারণে আমরা শুধু একটা রেজিস্টেন্স করছি, কিন্তু এটা রেজিস্টেন্স না, এটাতে আমরা আমাদের শিক্ষার আগ্রহটা তৈরি করতে পারিনি, এটা একটা সংকট। বর্ধমান অন্যান্য ইউনিভার্সিটি অনেক জায়গায় তো এগুলো করছে। এটা হচ্ছে আসলে শিক্ষক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সকলের একটা সম্মিলিত একটা শিক্ষার আগ্রহ। এবং শিক্ষার আগ্রহটা কিন্তু তখনই তৈরি হয় শুধু পাঠ্য বইয়ের মধ্যে না, যদি টোটাল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সাংস্কৃতিক আবহ থাকতো যে গান করছি, নাচ করছি, নানা রকম পাঠচক্র হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে কিন্তু একজনের আগ্রহটা তৈরি হয় যে বিতর্ক হচ্ছে নানা বিষয়। এবং যদি এরকমই হতো যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন তত্ত্ব নিয়ে তর্ক হচ্ছে, তখন কিন্তু এক ধরনের আরেকটু জানবার আগ্রহটা তৈরি হয়। আমরাও যেহেতু এক ধরনের একটা প্রেসক্রাইব ফরম্যাট দিয়েছি যে এই কয়েকটা প্রশ্ন পড়ে নিয়ে পাশ করলেই হবে, এবং ঠিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো শুধু চাকরির জন্য না, চাকরিটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পড়বো এবং আমি পড়াবো, এর মাঝখানে যদি দুজনের মাঝখানে ওই প্যাশনেট ব্যাপারটা থাকতো তাহলে হয়তো এরকম সংকট হতো না। কিন্তু স্বাধীনতার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এরকম অবস্থা হয়েছিল। প্রফেসর আনিসুর রহমান স্যার উনারা করেছিলেন যে শুধু শিক্ষার্থী একটা প্রোডাক্টিভ ফোর্স হবে, তোমরা গ্রামে গিয়ে অর্থনীতি শিখবে, মানুষের সাথে থাকবে। আবার শিক্ষক তার চাবি দিয়ে দিতেন স্টুডেন্টদেরকে যে, এবং স্টুডেন্ট ছাত্র টিচারের মধ্যে এরকম তর্ক হতো, স্যার আমি কিন্তু এই আর্টিকেলটা পড়েছি আপনি পড়েননি। আনিসুর রহমান স্যারের একটা বই আছে তোমরা পড়তে পারো, পথে যা পেয়েছি, সেখানে কিন্তু একটা জায়গায় এরকমও আছে, উনি সকালবেলা গিয়ে দেখেন উনার রুমের চাবি আরেকটি স্টুডেন্টের কাছে, স্টুডেন্ট খোলে উনার রুমের সারা রাত উনার রুমের বই পড়ে তারপর ঘুমিয়ে গিয়েছে। এগুলো উদাহরণ কিন্তু আমাদের ছিল। আমরা সেই শিক্ষকের ইমেজটা রাখতে পারিনি হয়তো, বা বিশ্ববিদ্যালয়ে সেই জানবার আগ্রহটা আমরা রাখতে পারিনি হয়তো, তার জন্য হয়তো এরকম সময় একটা রেজিস্টেন্স, এটা একটা কারণ। আর এটা যদি আরেকটু আমরা পিছনে আসি, খুবই ভাবতে হবে। তার মানে ক্লাস 5 এবং 8 এর পরীক্ষায় এক ধরনের কোন একটা গলদ আছে
যেটা শুধু তাকে সার্টিফিকেটের জন্য আগ্রহী করছে, তার শিক্ষার আগ্রহটাকে ধসিয়ে দিয়েছে, এবং ওইটা ধসের ফল এখানে হচ্ছে। নইলে এরকম একটা সংকটের সময় এমন কোনো রকেট সায়েন্সের প্রযুক্তি না যে এইরকম একটা রেজিস্ট্যান্স আসবে। এটা শিক্ষক শিক্ষার্থী আমাদের টোটাল আবহের একটা বড় সংকট। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি স্যারের সাথে অ্যাড করে আরেকটা ব্যাপার বলতে চাই, যে সেটা হচ্ছে যে এই যে ডক্টর ডক্টর অনিল কুমার বিশ্বাস স্যার যেটা বললো যে বর্ধমান ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাসগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে প্রথম থেকে ঘোষণা করা হয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি থেকে বলা হয়েছিল যে অনলাইন ক্লাস যে কার্যক্রম সেটা চালাবে। তো সাদিক ভাই যেটা বললেন প্রশ্ন করতে গিয়ে, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অনেকটা বিক্ষোভের মধ্যে ফেটে পড়ে যে না, আমরা অনলাইন ক্লাসে যাব না, অনেকগুলো এক্সকিউজ চলে আসছে। তো শ্রদ্ধেয় সামিউল শীষ ভাই অনেকগুলো কজ দেখালেন, খুব ভালোভাবে বিশ্লেষণ করলেন। আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের একটা একঘেয়ামি, একটা খামখেয়ালিপনা, তারপর হচ্ছে যে জানার প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহটা না থাকা। অনেকে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে ছোট ভাই বড় ভাই বেশ কয়েকজনকে দেখেছি যে ওরা অনেক বেশি বড় যে এক্সকিউজটা দেয় সেটা হচ্ছে যে ইন্টারনেট প্রবলেম। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়ে গেছে, এবং হচ্ছে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে যেখানে হচ্ছে ইন্টারনেট কানেকশন নেই। আমি যতদূর জানি অলমোস্ট সবগুলো জায়গাতেই হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশন আছে, 3G 4G পাওয়া যায় সব জায়গাতেই। তো ইন্টারনেট কানেকশনের মেইনলি ইন্টারনেট কানেকশনটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাসগুলো খুব ইজিলি পরিচালনা করা যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু লিমিটেশনস আছে, যে কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে মানুষজন দরিদ্র অবস্থায় আছে, খাদ্য সংকটে ভুগতেছে, অনেকেই মানে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিও খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু এই যে একটা এক্সকিউজ দেওয়া যে ইন্টারনেট কানেকশনের সমস্যা বা মানুষ খেতে পাচ্ছে না, আবার ক্লাস দিয়ে কি করবেন, নো, এই টাইপের এক্সকিউজ গুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি পরিমাণে কাজ করেছে, যেগুলো উচিত হয়নি। এই যে বর্ধমান ইউনিভার্সিটি একটা একটা বড় একটা এক্সাম্পল, যে ওনারা পারছেন। অনিল কুমার স্যার যেটা বললেন যে 70% মতো অ্যাটেন্ডেন্স থাকছে, ঠিক আছে, মানলাম যে কিছু কিছু জায়গায় আমাদের বাংলাদেশে অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট কানেকশন সমস্যা, মেনে নিলাম যে কিছু সমস্যা আছে, কিছু লিমিটেশনস আছে, কিন্তু তার মানে এই না যে 100%-এর যে অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা সেটা একেবারে 10%-এ নেমে আসবে, নো, এটা আমি বিশ্বাস করি না। আর 10 থেকে 20% ম্যাক্সিমাম হয়তো বা ইন্টারনেট কানেকশনের অভাবে ভুগবে বা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ভুগবে, যেহেতু করোনা মহামারী চলতেছে। কিন্তু ব্যাপারটা এরকম না যে একেবারেই ক্লাস করা যাবে না। তো এই জায়গাটাতে আসলে না জানার আগ্রহ এবং হচ্ছে আহ তাছাড়া লিমিটেশন ছাড়াও তাদের হচ্ছে তাদের মধ্যে একটা আগ্রহ, যে একটা কাজ করা দরকার, যে আমাকে ক্লাসগুলো করতে হবে, সেশন জটে পড়া যাবে না। সবকিছু মিলে আর একটা দেশ জাতি উন্নত হওয়ার জন্য পড়াশোনার রেগুলারিটি দরকার আছে। অলরেডি আমরা সেশন জটে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ে গেছি, যদি অনলাইন ক্লাসগুলো চলমান থাকতো সেক্ষেত্রে হয়তো বা আমরা এই জিনিসটা ফেস করতাম না আর কি। সাদেক, তোমার মাইকটা অন করো। সরি স্যার, আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন সামিউল শীষ ভাই এবং ইশতিয়াকের কথা শুনতে পেয়েছেন। আপনাদের এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই জায়গায় কতটা কোন জায়গায় আছি, যদিও আমরা কিন্তু ভারতের প্রায় সবকিছুই অনুসরণ করার চেষ্টা করি, আমাদের রাষ্ট্রের সব জায়গা থেকে এটা চেষ্টা চলে, কিন্তু এই জায়গায় কেন দেখেন আমরা কিভাবে পিছিয়ে গেলাম। এটা এটা এটার কারণ কি মনে করেন স্যার আপনি? স্যার আপনাকে বলছিলাম। স্যার স্যার সাউন্ড সাউন্ড নেই স্যার, সাউন্ড। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে, আমাদের কিন্তু মানে অনলাইনে যেমন আমরা রেগুলার একদম টাইম টু টাইম ক্লাস নিচ্ছি, আমরা যেমন যেটা আমাদের রুটিন যেমন বললাম, আমাদের সকাল 11টার থেকে শুরু হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি, 10 মিনিট টাইম পাচ্ছে, তারপরে আবার অন্যজন শুরু করছে, এভাবে আমরা 3টা অবধি টেনে নিচ্ছি, এটা যেমন আমরা করছি। আবার অনেকেরই যেটা হচ্ছে যে হ্যাঁ প্রবলেম, যদি কেউ যে নেটের প্রবলেম বা এই সমস্ত সমস্ত যেগুলো একটু প্রান্তিক জায়গায় রয়েছে, তারা কিন্তু আবার অন্য একটা পন্থা নিচ্ছে, সেটা হচ্ছে ভিডিও করে নিচ্ছে, ভিডিও করে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, একটা লেকচার ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, বা মানে এইভাবে আর কি বিভিন্ন ভাবে কিন্তু এটা কিন্তু মানে যেটা হয়েছে আমাদের কিন্তু হচ্ছে। আরেকটা বলবো, এটা পেছনে কিন্তু প্রশাসনের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এখানে। যেমন আমরা প্রত্যেক সপ্তাহে আমার কটা ক্লাস হলো এটা কিন্তু আমাকে রিপোর্ট করতে হচ্ছে, আমি হেডকে করছি,
হেড হচ্ছে পুরো ডিপার্টমেন্টাল রিপোর্টটা হচ্ছে সেক্রেটারিকে করছে, যেমন আর্টস কে করছে, সায়েন্স কে করছে, এভাবে করছে। সেটা কিন্তু আবার হচ্ছে মানে গভর্নমেন্টের কাছেও সেই রিপোর্টটা যাচ্ছে। এবং হচ্ছে ক্লজ গুলো এমন থাকছে যে আমি ওই সময় ক্লাস যদি না নিয়ে থাকি কেন নিইনি, মানে এই ব্যাপারগুলো না এরকমই আর কি। এবং সত্যি কথা যেটা হচ্ছে আমরা কিন্তু যেহেতু আমরা রেগুলার এগুলো করছি, সুতরাং আমরা কিন্তু যে মানে ইউনিভার্সিটির যে লিস্টেড হলিডে সেটাও কিন্তু আমরা উপভোগ করছি। সেটাও কিন্তু এটা নয় যে আমরা সেটা করতে পারছি না। এই তো এই সপ্তাহে যেমন ছিল, মানে একদিন ছিল মানে ইন্ডিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যেটা একদিন বুদ্ধ পূর্ণিমার একটা আমাদের ছুটি ছিল, আর একটা পরের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল। দুদিন কিন্তু আমরা ছুটি উপভোগ করেছি। হ্যাঁ, মানে ছুটির মধ্যে ছুটি, এটা আমরা মজা করছি। দ্যাট মিনস যেহেতু আমরা ক্লাস করছি, সুতরাং আমরা ছুটির দিন ছুটি উপভোগ করবো। জি এবার স্যার। স্যার এখানে যেমন জি হ্যাঁ, স্যার আপনি এখানে আমার মানে হ্যাঁ, না আমার যেটা মনে হয় যে আমাদের এখানে আরো যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের অনেক সময় প্রথম শুরুর সময় আমরাও একটু বলেছিলাম যে অনেক ছেলে মেয়ে হয়তো বাদ পড়ে যাবে। তো সেখানটায় আমরা এমন একটা সিদ্ধান্ত নেওয়া আছে যে যদি যারা বাদ পড়ে যাচ্ছে, যে শতাংশটাই হোক, একজন হলেও বাদ পড়ছে, আমরা আমাদের যেটা ঠিক করা আছে যে আমাদের যখন ইউনিভার্সিটি যখন আবার রিওপেন হবে, তখন আমরা ওদেরকে রিমেডিয়াল ক্লাসের মধ্য দিয়ে ওদের সমতুল করে তুলবো, দিয়ে তারপরে হচ্ছে আমরা পরীক্ষায় যাবো আর কি। মানে আমাদের ধরুন সেমিস্টার গুলো জুন মাসে হওয়ার মানে একটা সম্ভাবনা ছিল আর কি, কিন্তু জুনে আমরা করতে পারবো না। এই অবস্থা হয়তো সেটা জুলাইতে হলো বা আরো 1 মাস পিছিয়ে গেল। তো আমরা যেটা হচ্ছে জবেই আমাদের খুলুক, মানে আমরা এখন অব্দি আশা করছি 10 জন ছুটি, তারপরে হয়তো আমরা একটা লড়াই করবো আর কি। তো দেখা গেল সেটা আরো পিছিয়ে গেল, তবু আমরা যেদিন যাব আমরা 1 মাস 1.5 মাস সময় দিয়ে সেই সময়টাকে ওদেরকে কোপ আপ করে নেবো, তারপরে আমরা হচ্ছে পরীক্ষায় যাবো, এরকম একটা হচ্ছে। তো এইটা একটা আমার মনে হয় যে এই যারা পিছিয়ে গেল তাদেরকেও তুলে আনা যাচ্ছে, মানে এই একটা জি স্যার। ব্যবস্থা রয়েছে যেটা আমাদের এখানে হ্যাঁ, করা হয়েছে। তো জি স্যার, এরকম একটা হ্যাঁ। সংখ্যা কিন্তু পৃথিবীতে দেখা দিয়েছে যে সিএনএন এর হুম সেরকম হুম সেদিন একটা আর্টিকেলে পড়েছিলাম যে হুম লকডাউনের পর অনলাইনে ক্লাস যখন হচ্ছে সেখানে আহ, যারা বড় লোক বা যারা হুম উচ্চবিত্ত শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে আর নিম্নবিত্ত শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে, একটা বৈষম্য তৈরি হচ্ছে হুম শিক্ষাক্ষেত্রে। হুম তো সেটা যুক্তরাজ্যে যেমন, যুক্তরাষ্ট্র যেমন, আফ্রিকা তো একই রকম। এটা অনেকেই বলছে গবেষকরা। এটা কি স্যার ভারতেও এরকম হওয়ার সম্ভাবনা? যদিও বা আপনি বলেছেন আচ্ছা। সেক্ষেত্রে আপনার একটা রিকভার করার একটা চেষ্টা করছেন। না, এটা এই স্যার জায়গাটা রিকভার যদি সম্ভব? হ্যাঁ, হুম, এটা এটা কি যদি বলি রিকভার করা না, সম্ভব? এইটা কিন্তু হ্যাঁ, এইটা মানে এই প্রশ্নটা যদি বলি যে এটা সত্যি অস্বীকার করার উপায় নেই। যে এই সুবিধেটা যারা বেশি পাচ্ছে, আমি ধরে নিলাম যে প্রত্যেকেই অ্যাটেন্ড করছে, তাদের মধ্যে আবার দেখছি যে ক্লাস চলতে চলতে হয়তো 2-4 জন লেফট হয়ে যাচ্ছে বিকজ অফ তার হচ্ছে হয়তো নেটটা একটু দুর্বল আছে, সে ঠিকঠাক শুনতে পাচ্ছে না, সেরকম হচ্ছে। 2-4 জনকে ওখানে স্টার্ট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে, এরকম হচ্ছে। তো এবার হ্যাঁ, এখানে তো একটা সত্যি যারা শহরে বাস করছে, যেখানে আমার নেটওয়ার্ক খুব স্ট্রং, সেখানটা কোনো প্রবলেম নেই। যে একটু প্রান্তিক গ্রামে রয়েছে, সন্ধ্যার পরে মানে যেটা সন্ধ্যার পরে তো আমাদের যেহেতু ক্লাস নেই, আমরা যার ফলে আমরা ওটা ভেবে আমরা যখন ঠিক করেছিলাম যে আমরা সন্ধ্যার পরে যাব না, কারণ ওই সময় নেটওয়ার্কের উপর চাপটা বেশি থাকে। আর এখন যেহেতু অফিসগুলো ছুটি আছে, সুতরাং দিনের বেলাটায় আমরা নেটওয়ার্কটা ঠিকঠাক পাবো। তো সেই দিক থেকে যে আমরা যেভাবে নিচ্ছি আর কি, তাতে একটা তো হ্যাঁ, এটা তো সব দেশেই যেটা হবে আর কি, যে কিছু সংখ্যক ছেলে মেয়ে তো বেরিয়ে যাচ্ছে, মানে মানে ছুট হচ্ছে আর কি। যারা সেই সুযোগটা পাচ্ছে না তারা সত্যি যে পিছিয়ে যাবে। তো সেইখানটায় আমার মনে হয় এই একটাই অপশন আছে যে যখন রিওপেন হবে তখন তাদেরকে আবার কোপ আপ করে তুলে নেওয়া। আদারওয়াইজ হুম, মানে তাছাড়া তো আর কোনো পরিস্থিতি নেই। আর একটা এখানে আমার আরেকটা কথা বলার যেটা হচ্ছে খুব মনে মনে হয় যে এই সময়টায় একটি ছেলে বা মেয়ে, মানে আমি ধরে নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক বা আমাদের দিল্লির জেএনইউতে পড়ুক বা আমাদের বর্ধমানে পড়ুক বা যাদবপুরে পড়ুক, সে ধরুন একটা গ্রাম থেকে এলো, শহরে থেকে পড়ছে, হঠাৎ করে সে বাড়িতে গিয়ে 2 মাস থাকছে, মানে এটা কিন্তু একটা খুব বড় আহ, একটা দিকে ভালো, বাবা মা হয়তো ছেলেকে পাশে পাচ্ছে, মেয়েকে পাশে পাচ্ছে। আবার পাশাপাশি ছেলে মেয়েটির পক্ষে কিন্তু একটা চ্যালেঞ্জও হয়ে যাচ্ছে, কারণ সে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে চলে যাচ্ছে, সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আমরা দেখছি আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনলাইন ক্লাস নিতে নিতে আমি যখন কথা বলছি, আমি একটু মজা করি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি যে কি রান্না হচ্ছে, কি খাচ্ছো আজকে, মানে এরকম আমরা বলি আর কি। তখন অনেকে কিন্তু বলছে স্যার কবে যেতে পারবো, যেভাবে ক্লাস করছি কিন্তু কবে যেতে পারবো যে আপনাদের সামনাসামনি আপনাদের সঙ্গে কথা বলবো। তো এইটা একটা তবু মানে আমার মনে হয় যে এটা একটা পজিটিভ একটাই দিক, এই যে কথা বলছে তবু ওদের একটা মনের যে চাপটা, এটা মনে হয় একটু, মানে জানি না আমরা কতটা কমাতে পারছি, কিন্তু আমার মনে হয় যে একটু জায়গা কমছে। তো সেই জন্য এই উদ্যোগগুলো
থাকলে মনে হয় ভালো। যে খুব যে ডিফারেন্স হবে তা নয়, হয়তো যদি আমার যে সময়টা পরীক্ষা নেওয়ার কথা সেই সময়টা না নিয়ে যদি আমি রিমেডিয়াল ক্লাস নিয়ে সেটাকে আমি যদি মেকআপ করে নিতে পারি, তাহলে হয়তো খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, জি স্যার, এই থ্যাংক ইউ স্যার। স্যার, অনেক কিছু জানলাম আসলে। পরিস্থিতি বা পরিবেশ অনুযায়ী আমাদেরকে সবকিছুকে মানিয়ে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। হুম, হুম, কারণ নয়তো প্রকৃতি সেটাই বলে, প্রকৃতি সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নেওয়ার মতো একটা মানসিকতা, শক্তি সবসময় আমাদেরকে ধারণ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। এখন কথা হলো, এই লকডাউনের সময় এই প্রকৃতির যে একটা ভারসাম্যহীনতা তৈরি হওয়ার পর প্রকৃতি আমাদের উপর চড়ে বসলো, সেই সময়ে আমরা আমাদের শিক্ষার্থীরা বা আমাদের যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে, তাদের তারা কিভাবে তার লকডাউনে বা এই বন্দিত্ব জীবনে কাজে লাগাতে পারে, কি কি শিখতে পারে বা কি কাজ করতে পারে, সে বিষয়ে একটু পরামর্শ চাচ্ছি আমাদের সামিউল শীষ ভাইয়ের কাছ থেকে, আমি শুনতে চাচ্ছি। এখন কিন্তু সারা বিশ্বের পাঠশালা, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় আমাদের হাতের মুঠোয়। আর মানে এর অর্থ এই হাতের মুঠোয় বলতে আমি শুধু কিন্তু মুঠোফোনের কথা বলছি না। এই সময় পরিবারের সাথে কিভাবে সম্পর্ক আরো ডেভেলপ করা যায়, এটা গবেষণার, এটা শিক্ষার্থীরা শিখতে পারে। তার আশেপাশে আমরা শুধু করোনার কথা চিন্তা করছি, প্রকৃতি কত সুন্দর হয়ে গেছে, গাছপালাগুলো কত পরিষ্কার হয়েছে, এখানে পানি কত পরিষ্কার হয়েছে, প্রাণ প্রকৃতি কতটা রক্ষা পেয়েছে। এবং এই সংকটটা একদিন মানে থেকে তো আমরা উত্তরণ তো হবেই, তখন আমরা কিভাবে আরো পৃথিবীতে প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারবো, এগুলো ভাববার, এগুলো নিয়ে পড়বার অনেক সুযোগ আছে। এখন তো আমি বলবো শিক্ষার্থীদেরকে এই সময় তোমরা দরকার হলে অডিও বুকে, ইউটিউবে ভালো ভালো অডিও বুক আছে, ওয়ার্ল্ড ক্লাসিক গুলো পড়ো। শুধু যে পাঠ্যপুস্তক আর ডিগ্রির জন্য পড়াশোনা তা না, ঠিক আছে, এগুলো তো পড়ো। বিশ্বের সেরা চিন্তাগুলোর, এমনকি ফিলোসফির উপর, এগুলোর উপর কিন্তু সুন্দর সুন্দর সহজ সহজ ইউটিউবে অ্যাভেলেবেল আছে কোর্স, এগুলোকে এক্সপ্লোর করো। আমরা শুধু ফেসবুকে শুধু নিজের কথা আর শুধু কতগুলো গুজব বা কতগুলো গুঞ্জন নিয়ে না, কত রকম সুযোগ আছে, এগুলো নিয়ে নিজেকে ডেভেলপ করো। মানে সবকিছু যে তাকে শুধু পাঠ্যপুস্তকের জন্য পড়তে হবে তা না, নিজে পড়ার আগ্রহ তৈরি করো। এটা নিজেকে আরো কতগুলো নতুন নতুন পৃথিবীর সাথে, কতগুলো নতুন নতুন চিন্তার সাথে যুক্ত হবে। এই সময় তো আমি বলবো যে ওয়ার্ল্ড ফিলোসফি গুলো, অন্তত লেকচার গুলো শুনে নাও। মানে সবাইকে যে মোটা মোটা বই পড়তে হবে তা না, বিশেষ সেরা সেরা উপন্যাসগুলো, গল্পগুলো, কবিতাগুলো পড়ো। এছাড়া নিজের যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো পড়ে। এছাড়া কিন্তু এখন অনেক ছোট ছোট সার্টিফিকেট কোর্সও আছে যেগুলো ফ্রি। যেমন ডিওআরএস থেকে একটা কোর্স সেরিয়ে পেলাম ইউএসআইপির যে পিস বিল্ডিং এর উপর, যেটা আমার একটা আগ্রহের ফিল্ড, সেখানে কোর্স করছি। এরকম করবার সুযোগ, যার যে ফিল্ডে, যার ম্যাথসে আগ্রহ, সে ম্যাথসের বিষয়গুলো নিয়ে পড়ুক। শুধু ম্যাথসের বিষয় না, সে তার সাথে সাথে ফিলোসফি, মিউজিক, এগুলো, বিশেষ সেরা চলচ্চিত্রগুলো দেখুক। মানে অনেক কিছু এখন দেখবার সুযোগ আছে, চলচ্চিত্র, মিউজিক, চিত্রকলা, তারপর স্কালচার, তার সাথে সাথে দর্শন, সভ্যতা, ইতিহাস, অনেক কিছু জানবার সুযোগ আছে। অন্তত একটা বলবো যে খুব সহজে একটা কিন্তু কোর্স আছে, দেখবে ক্র্যাশ কোর্স ইউটিউবে, খুব সহজে কোন একটা বিষয় নিয়ে 10-12 মিনিটের বেশি বলা না, এগুলোকে দেখো। মানে এখন এগুলোর সুযোগটা আছে। মানে শুধু নাই নাই বললে তো নাই নাই লিস্টে তো শেষ নেই। আর নেটে উপরেও আবার অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়েও না। মানে নিজের পড়া, নিজের আশেপাশে বাসায় যদি পুরোনো বইপত্র থাকে সেই বইপত্রগুলোও পড়ো। মানে এখন কিন্তু এগুলো অনেক সুযোগ আছে। মানে এখনকার মতো এরকম সহজ সুন্দর সুযোগ খুব কম সময়ে আসে। আর এরকম পরিবারের সাথে বেশ খানিকটা সময় একসাথে থাকবার সুযোগ কিন্তু হয়তো সারা জীবনে আর ঘটবে না। থ্যাংক ইউ ভাইয়া। এবং এই জন্য লকডাউনকে ঠিক গৃহবন্দী না বলে এটাকে আমরা বলবো যে নিজের পরিবারের সাথে সময় কাটানোর একটা বড় সুযোগ। এবং শুধু পরিবারের সাথে না, নিজের সাথে। কারণ আমরা যখন সারাক্ষণ খালি ছুটে বেড়াই, তখন কিন্তু আমরা কিছু ভাবি না। আমরা তো সারাদিন খালি ছুটে বেড়াই অমুক অমুক অমুকের জন্য। কিন্তু এইবার একটু নিজের জন্য একটু সময় দেওয়ার সুযোগ আছে। থ্যাংক ইউ। স্যারের বক্তব্যের সাথে আমি আরেকটু
add করতে চাচ্ছি যে এই লকডাউনের যে এই সময়টাতে আমরা শুধু বাসায় বসে যে ফেসবুকিং করব বা আহ, আমাদের ব্যক্তিগত কাজগুলো করব, শুধু এগুলাই না, পারিবারিক বন্ধন যে দৃঢ় করবো সেটাই না, তাছাড়াও অনেক কিছু শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। সাইমন শীষ ভাই অনেকগুলো এক্সাম্পল দিলেন, অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিলেন। এছাড়াও অনলাইন কোর্স সারা দেশে সারা বিশ্বে অনেক অনলাইন কোর্স রানিং চলছে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে অলরেডি আমরা আজকে থেকে এটা অনলাইন ট্রেনিং কোর্স চালু করে দিয়েছি আর্ট সফটওয়্যারের উপর। ঠিক একইভাবে আহ, সারা বিশ্বের যে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আপনারা জানেন যে এমআইটি বলেন, স্ট্যানফোর্ড অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, এগুলোতে হচ্ছে প্রতিনিয়ত সারা বছর কোনো না কোনো সময় বিভিন্ন কোর্সের উপর ওদের অনলাইন কোর্স গুলো চলমান থাকে। আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়েন, মেডিকেলে পড়েন, বা সায়েন্স নিয়ে পড়ছেন, আর্টস নিয়ে পড়ছেন, আপনার রিলেটেড সাবজেক্টে প্রত্যেকটা কোর্স সাবজেক্টের উপর কোনো না কোনো কোর্স, শিক্ষণীয় কোর্স ওরা অনলাইন কোর্স গুলো চলমান রাখে। আমরা সেগুলো করতে পারি লকডাউনের এই সময়টাতে। থ্যাংক ইউ স্টেক। এই প্রসঙ্গে শুধু একটু ডিওআরএস কে বলি, ডিওআরএস যদি আগ্রহী হয়, আমরা শুধু ডিওআরএস এর মেম্বারদের জন্য কিন্তু যে কোনো দিন, মানে তোমরা তোমাদের একটা সুবিধা মতো দিন ঠিক করে একটা ইভেন্ট করে ডিওআরএস এর ইভেন্ট পেজে দরকার হলে স্ট্রিমইয়ার্ড বা জুমে আমরা এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ কতগুলো সেশন করব। কারণ আগে যে সেশনটা করেছি সেটা অত ইন্টারঅ্যাক্টিভ হয়নি, কিন্তু এরকম ইন্টারঅ্যাক্টিভ আমরা সেশন এই সপ্তাহে আমরা করতে পারি। ডিওআরএস এর যারা এখানে মেম্বার আছো, যারা উদ্যোক্তা আছো, হৃদয় আছে, সাইফুল্লাহ সাদেক আছে, নাসরিন আছো, আরো যারা যারা এখানে আছো, তোমরা একটা উদ্যোগ নিয়ে একটা ইভেন্ট পেজ করো যেটা শুধু ডিওআরএস এর মেম্বারদের জন্যই হয়তো হবে, এবং এরকম একটা ফেস টু ফেস ইন্টারাকশনের সুযোগ, এবং এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, আমি অন্তত আমার দিক থেকে এটা কমিট করছি যে তোমরা এই সপ্তাহে উদ্যোগ না, একটা একটু কনভিনিয়েন্ট টাইম একটু আগে জানিয়ে দিও, আমরা ওই সময়টা অ্যালোকেট করে রাখবো, আমরা এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন করবো। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে একটু ডক্টর অনিল কুমার বিশ্বাস স্যারের কাছে জেনে যাচ্ছি। স্যার অনেকক্ষণ যাবত কথা না বলে আছেন, যে আমরা অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলেছি, প্রাতিষ্ঠানিক আমাদের দেশের লিমিটেশন গুলো নিয়ে কথা বলেছি, লকডাউনের ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি। একটু বাইরে গিয়ে যদি একটু আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে লকডাউনের এই সময়টাতে আমাদের বাংলাদেশের অবস্থা, অনেকেই সচেতন, আবার অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সচেতনতার বালাই বলতে কিছু নেই। সবাই জনসমাগম করছে, ট্রান্সপোর্টে জনসমাগম নিয়ে চলাফেরা করছে, বা আমাদের যে বিধিনিষেধ বা নিয়ম কানুন যেগুলো আছে লকডাউনের এই সময়টাতে মেনে চলা, সেগুলো আমরা অনেক অনেক সময় মানছি না, জনসমাগম এড়িয়ে চলছি না। আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স বা আমাদের যে ফিজিক্যাল ডিস্টেন্স বলেন, আমরা অনেকে মানছি না। তো আপনাদের এখানে বর্তমানে বা আপনাদের ওই এলাকাগুলোতে কি অবস্থা অ্যাকচুয়ালি? মানুষজন কি সচেতন, বা করোনা নিয়ে ওরা কতটা সচেতন অ্যাকচুয়ালি? এবার এই ব্যাপারটা বলতে গেলে প্রথমত তো যেটা বলি যে জাতি তো আমরা বাঙালি, মানে এটা দিয়ে আমি বলে আর কি বলতে শুরু করি যে আমাদের ওই যে যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে দাদাও বললেন, যেটা হচ্ছে যে আমাদের তো ঘরে থাকার অভ্যাস নেই, বাইরে যাবো এই একটা অভ্যাস, সবসময় আমরা ছুটে বেড়াবো, এটাই হচ্ছে আমাদের একটা নেশা। পেশা আমি বলবো না, এটা নেশা বাঙালি। একটা বাজারে যাবো, একটু ভালো মাছ কিনবো, মাংস কিনবো, এটা আমাদের একদম নেশা আর কি। তো যার ফলে যেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গেও যেটা হয়েছে না, মানে তুলনামূলক ভাবে যখন, যেটা বললাম যে যখন প্রথম স্টার্ট হয়েছিল লকডাউন দিয়ে, সেই সময়টা কিন্তু যথেষ্ট কড়াকড়ি ছিল, প্রশাসনের কড়াকড়ি ছিল, যার ফলে একটু মানে যথেষ্ট মানে ইয়ে ছিল আর কি। কিন্তু আস্তে আস্তে এখন অনেক গভর্নমেন্টের দিক থেকেও কিছু কিছু জায়গা শিথিল করা হয়েছে, যে কিছু কিছু যেমন অ্যাকচুয়ালি একটা সময় আমাদের যেটা ছিল শুধু ফুড আইটেমস গুলো, মানে আমাদের কি বলবো, ওই যেগুলো গ্রোসারি শপ আর হচ্ছে সবজি, মাছ, মেডিসিন, এটাই খোলা ছিল, বাকি সব বন্ধ ছিল। তো এখন যেটা হচ্ছে এই কিছু দিনের মধ্যে কিছু কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে কিছু জায়গা দেখে, রেড জোন, অরেঞ্জ জোন, আমার মনে হয় ওটা ওখানেও আছে জোনের যে ভাগটা আর কি। সেইভাবে রেড জোনে যেমন রেস্ট্রিকশন রয়েছে, রেড জোন ছাড়া বাকিগুলোতে গ্রিন জোন যেখানে সেখানে কিছু এক রকমের ছাড়, মানে আজকে এখন যেটা হয়েছে মোটামুটি অনেকটাই ছাড় হয়েছে, মানে বেশ কিছু দোকানপত্র খুলতে শুরু করেছে। তার ফলে লোকজন একটু বাইরে মানে বের হতেও বেশি বের হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে সচেতনতা কিন্তু কিছুটা বেড়েছে, মানে এটা আমারও মনে হয়। এইটা মানে এইটা এই জায়গাটা না আমার খুব মনে হয় যে আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, আমাদের থেকে যারা মানে শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে, তাদের মধ্যে সচেতনতাটা আবার অনেকটা বেশি, মানে এটা আমার আমার মনে হচ্ছে। কেন আমার আমার নিজের বাড়ি গ্রামে, মানে আমাদের রাজ্যের এই উত্তর প্রান্তে বাড়ি আর কি। তো ওখানে যেটা হয়, আমাদের ভারতে তো মানে যেটা খুব মানে লেবাররা এখানে ওখানে, এই স্টেটের লেবার ওই স্টেটে প্রচুর আমাদের এরকম মাইগ্রেন্ট লেবার রয়েছে, দীর্ঘদিন আটকে থাকার পর তারা এখন ফর্মালি তাদের নিয়ে আসা হচ্ছে। তার আগেও
অনেকেই যেমন হয়েছে কেউ হয়তো অ্যাম্বুলেন্সে করে ভাড়া করে চলে এলো, রাস্তায় কেউ আটকাবে না, এরকম 2-4টা ঘটনা ঘটেছে। আবার তো আমাদের কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ট্রেন লাইনে কয়েকজন কাটা পড়লেন, এটা এরকম মর্মান্তিক ঘটনাও কিছু ঘটছে। তো এই ব্যাপারটা যেটা হয়েছে গ্রামে কিন্তু হচ্ছে যে বাইরের একটা লোক যখন ঢুকতে যাচ্ছে না, মানে যে বাইরের থেকে এসছে, তাকে প্রথমত গ্রামে ঢুকতে দিচ্ছে না। একটা ভয়ের জায়গা যেটা হচ্ছে যে হ্যাঁ, তার নিজের বাড়িতে নিজেকে ঢুকতে দিচ্ছে না, পাশাপাশি একটা ওরা কিন্তু বাইরেও তাড়িয়ে দিচ্ছে না। মানে আমি আমাদের দেশে বলবো এমন অনেক হয়েছে যে থাকার জায়গা নেই, গাছের মধ্যে ওই কি বলবো মানে মানে পাহাড়ের লোকজন যেভাবে থাকে গাছের মধ্যে গাছ ঘর করে দিয়েছে, ওখানে কোয়ারেন্টাইনে থাকো। বা একটা প্রান্তিক এলাকায় একটা ঘর করে দিয়েছে, তুমি 14 দিন ওখানে থাকো, তারপরে বাড়িতে আসো, তোমার খাবার দাবার সব পৌঁছে দেবো। তো এইটা না সেন্সটা কিন্তু অনেকটাই আমার মনে হয় যে ডেভেলপ করেছে, মানে গ্রামীণ মানুষের মধ্যে সেন্সটা বেশি ডেভেলপ করেছে। এবং আমাদের মধ্যে হ্যাঁ, আমাদের মধ্যে যেটা আমরা একটু তো যেহেতু মনে করি যে আমরা শিক্ষিত বলে দাবি করি, যার ফলে ভাবি যে আমাদের আর কেউ করোনা বা কেউ আঘাত করতে পারবে না। সেটা একটা সমস্যা আছে, মানে দিনকে দিন কিন্তু লোকজন একটু বেশি বের হচ্ছে, কিন্তু তবু যেটা হচ্ছে যেমন ধরুন অনেকেই যেমন আমরাই যেটা করি, আমি খুব কম বেরোই। এরকম হচ্ছে অনেকেই, মানে কিছু মানুষ সেটা মেনটেন করছে, কিন্তু কিছু যেমন ধরো নিত্য প্রয়োজনীয় যেটা যে আমার ঔষধ কিনতে হবে, যেতেই হবে। কিন্তু আমরা অনেকেই কিন্তু আবার এখন কিন্তু এটা বলে দিচ্ছে যে দাদা একটু দূরে দাঁড়ান, হ্যাঁ কাছে কাছে আসবেন, উনি নিক তারপরে আপনি দোকানে ঢুকুন। মানে এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করেছে। এটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে, যে একটা হ্যাঁ, করোনার ফলে একটা যেমন হচ্ছে আমাদের মধ্যে দূরত্বটা ওই ডিস্টেন্সিং বলেই একটা দূরত্ব আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পাশাপাশি দূরত্বটা দরকারও আমার মনে হয় যে যেটা আজকেও কিছু লেখা পড়ছিলাম, তাতে যেটা মনে হচ্ছে যে এমন একটা সময় আসবে, মানে আসতেও চলছে বোধহয় খুব ইমিডিয়েটলি, যে করোনাকে নিয়েই আমাদের হয়তো চলতে হবে। মানে সারা জীবন তো লকডাউন থাকা যাবে না, হয়তো বেরোতে হবে আমাদের প্রত্যেকটা দেশের লোকই বেরোবে। হয়তো করোনাকে নিয়েই আমরা লড়তে হবে, মানে এরকম একটা এক্স্যাক্টলি, তা আমি পরিস্থিতি অ্যাকচুয়ালি হবেই। আমি হ্যাঁ ঠিক হ্যাঁ আপনাকে মানে এই কথাটাই বলতাম যে লকডাউন কিন্তু ইচ্ছে করলেই যে সব সময়, যেহেতু কোভিড-19 এর ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এবং আমরা ইতিমধ্যে জানি যে ইউএসএ তে একজনের মধ্যে ভ্যাকসিন ওটা দেওয়া হয়েছে, এবং সেটার আউটপুট বা রেজাল্টটা জানতেই প্রায় 1 বছর সময় লেগে যাবে। হ্যাঁ, তো আরো অনেক দ্রুত পাই, যেহেতু অনেক বেশি হুম, হুম, ভ্যাকসিন আবিষ্কৃত এখনো হচ্ছে না, সেহেতু অতদিন পর্যন্ত লকডাউন করে রাখাটা আসলে সম্ভব না। হুম, আর হুম, সম্ভব। ইতোমধ্যেই আমাদের বিশ্ব যে অর্থনীতি, সে অর্থনীতিতে একটা মন্দা একদম। প্রভাব পড়ে গেছে, এবং আমাদের বাংলাদেশেও। তো ইচ্ছে করলেই সেটা সম্ভব না, হুম, তবে এরই মধ্যে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, এবং হচ্ছে যেভাবে যতটুকু সম্ভব সচেতনতা অবলম্বন করে দেন হচ্ছে কোভিড-19 যে ভয়াবহতা, সেটাকে মোকাবেলা করতে হবে। স্যার, আমার আপনার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে হুম, কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছে আপনাদের এখানে, যাদের পজিটিভ আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে দেখতে পাচ্ছি যে কেউ কোভিড-19 আক্রান্ত হয়েছে, তার দিকে কেউ আসতে যাচ্ছে না। ঠিক আছে, যেহেতু এটা একটা প্যান্ডেমিক প্রসেস এবং ছোঁয়াচে রোগ বলে, স্বাভাবিকভাবে কেউ যেতে চাবে না, এবং এটা মরণঘাতী বা মরণবেদী একটা হুম, রোগ। হুম, কিন্তু আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি যে মানুষের প্রতি কোভিড-19 পজিটিভ হলে, যেমন আমি নিজেই এটা একটা উদাহরণ, কারো পজিটিভ আসলে তার প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি, সামাজিক ভাবে যে একটা দৃষ্টিভঙ্গি অন্য একজনের, সেটা একটু মানে বাজে, অনেক বেশি বাজে, যে মানে হচ্ছে হ্যাঁ, কোভিড-19 পজিটিভ আসছে, ওর দিকে যাওয়া যাবে না, বা এই টাইপের কিছু একটা, মানে দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হয়। আপনাদের এখানে অ্যাকচুয়ালি কিরকম হয়, যে কেউ যদি হুম। আক্রান্ত হয় সেক্ষেত্রে তার প্রতি মনোভাব বা দৃষ্টিভঙ্গিটা কেমন হয়? আমাদের এখানে যেটা বলবো এই ব্যাপারটা কিন্তু একটু একদম অন্যভাবে, যদি মানে মানে তুমি করে বলছি, হ্যাঁ হৃদয়কে। শিওর, হ্যাঁ, শিওর, শিওর। তো তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে যে তোমাদের এখানে কেউ যদি পজিটিভও আসে তাহলে তাকে তার বাড়িতে থাকার অনুমতি দিচ্ছে, তাই তো? আমার মনে হলো আর কি তোমার কথা শুনে, মানে বাড়িতেই তুমি থাকতে পারছো, মানে তোমার মতো তুমি রাইট, থাকতে রাইট। পারছো। আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের দেশে হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের যে হেলথ ওয়ার্কার্সরা যারা রয়েছে, মানে যে ইনফ্রাস্ট্রাকচারই থাকে, মানে একদম যে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো সেটা বলবো না, কিন্তু সারা ভারতে যে আমাদের আশা কর্মী বলে একটা মানে অক্সিলারি একটা গ্রুপ রয়েছে, এরা কিন্তু বেশ অ্যাক্টিভলি কাজ করছে, এবং সবাই মানে হেলথ সেক্টরটা দুর্দান্ত কাজ করছে। তো সেই জায়গাটা আমাদের প্রথমত হচ্ছে যে কারো যদি সর্দি কাশি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে হয়, সর্দি জ্বর বা কাশি যে সিমটম গুলো যদি দেখা দেয়, প্রথমত সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে কিছু মানে ফোন নাম্বার রয়েছে, গভর্নমেন্টের ফোন নাম্বার রয়েছে বিভিন্ন, সেটা পুলিশ ডিপার্টমেন্ট বা ইনফর্ম করলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে প্রথমত আমাদের কয়েকটা ক্যাটাগরির হাসপাতাল করা হয়েছে, যে কোয়ারেন্টাইন বিভিন্ন রকম টাইপ করা হয়েছে, যে একখানে রেখে টেস্ট হলে তারপরে পজিটিভ হলে অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, এরকম এয়ারমার্ক করা হচ্ছে। মানে পজিটিভ কোনো পেশেন্ট কিন্তু আমাদেরকে যখন জানা যাচ্ছে যে হি অর সি ইজ পজিটিভ,
তাকে কিন্তু আর হচ্ছে পাবলিক প্লেসে রাখা হচ্ছে, পাবলিক প্লেস দ্যাট মিনস ওপেন জায়গায় রাখা হচ্ছে না, তাকে একদম হাসপাতালে যে অবস্থায় রাখার কথা, মানে আমাদের ইন্ডিয়ান যেটা মেডিকেল যে রয়েছে, আইসিএমআর এর যে ইনস্ট্রাকশন রয়েছে, ওয়ের যে ইনস্ট্রাকশন রয়েছে, যেভাবে রাখার কথা সেভাবেই রাখা হচ্ছে। যার ফলে যখনই ইনফর্ম হচ্ছে, ইভেন মানে আমরা নিজেরা ভয় পাই অনেক সময় যে আমি যদি দুবার হাঁচি দিই বা সর্দি কাশি একটা যদি সর্দি লেগে যায়, কারণ আমরা প্রচন্ড ভয় পাচ্ছি যে যদি কারো সর্দি লেগে যায় তাহলে তো আবার দেখা গেলো আশাকর্মী বাড়িতে চলে এলো। না সত্যি এরকমই হচ্ছে যে যদি দেখা গেলো কেউ হেঁচি দিল, দুটোর জায়গায় চারটা হাঁচি দিল, আর যদি কাউকে ইনফর্ম করে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসছে আর কি, হ্যাঁ, হেলথের লোকজন চলে এসছে। তো আমাদের এখানটা এইভাবে মেনটেন হচ্ছে কিন্তু এখন অব্দি। তো জানি না কতদিন পর্যন্ত এটা রাখা যাবে, গভর্নমেন্টও একটু কি করছে যে ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের কতটা আমরা দিতে পারবো, এর পরে কোথায় যাবে। যার ফলে আমি এর আগে একটু বললাম না যে আমাদেরকে হয়তো করোনা নিয়েই চলতে হবে, আমাদের ইমিউনিটিটা সেভাবে গড়ে তুলতে হবে। এবং কারণ যে দেশের সারা পৃথিবীর অর্থনীতি ভীষণ ভাবে ভেঙে পড়েছে, মানে বিভিন্ন রিপোর্ট যা বলছে আর কি, যে প্রত্যেকটা দেশেরই তো অর্থনীতি খুব মারাত্মক ভাবে ভেঙে পড়েছে। আমাদের দেশেও তো যা দেখছি প্রায় 30% মানুষ অলরেডি কাজ হারানোর পথে, মানে হারিয়ে গেছে আজকে। মানে এইভাবে বুঝলে যে লোকটি কোনো একটা বাইরের রাজ্যে বা অন্য একটি শহরে গিয়ে কাজ করতো, সে ফিরে এসছে, সে 3 মাস পরে যদি বা 6 মাস পরে যদি যায়, সে নিশ্চয়ই কাজ পাবে না, আর সে বাড়িতে থেকে কিছু করে খেতে পারবে না। তো তাদেরকেও তো মানে দেখতে হবে আর কি, মানে এই ব্যাপারগুলো রয়েছে। সুতরাং আমার মনে হয় যে আমার যেটা নিজস্ব ধারণা যে আস্তে আস্তে হয়তো আমাদের মধ্যেও ইমিউন পাওয়ারটা জন্মে যাবে আর কি। এবং যেটা হচ্ছে নিশ্চয়ই বিজ্ঞানীরা চেষ্টা করছেন, তারা তো মানে ভ্যাকসিন বা ট্রিটমেন্টের জন্য যে মেডিসিন সেটা অবশ্যই বের করবেন। এবং এটা অবশ্যই যে কোনো কিছু যতগুলো দেখা গেছে আজ অব্দি, যতগুলো এরকম ধরনের ওই কি বল ভ্যাকসিন যেগুলো বেরিয়েছে 2-3 বছর 4 বছর কিন্তু লেগেছে। সুতরাং সেটা যে একদম যে আমরা 6 মাসে পেয়ে যাবো, এটা আমার মনে হচ্ছে যে খুব, যেমন আমাদের ট্রাম্প স্যার যেমন বলছেন আর কি, যে উনি তো মাঝে মাঝে বলে দিচ্ছেন যে হয়েই বোধহয় গেছে। তো এত তাড়াতাড়িও বোধহয় আমার মনে হয় পাবো না, একটু একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, মানে মিনিমাম তো 1 বছর স্যার মনে আরেকটা হয় আর ব্যাপার, কি। সেটা হচ্ছে যে আমাদের যে আজকের যে টপিকটা অ্যাকচুয়ালি লকডাউন লার্নিং বা কোভিড-19 নিয়ে একটু হুম, ডিসকাস করলাম আমরা। অনেকেই ভিডিওটা হুম, দেখছে বা লাইভটা হয়তো বা শেয়ার হলে অনেকে দেখতে পাবে। তো অনেকেই কিন্তু আমরা একটা আতঙ্কের মধ্যে আছে। আপনি যেটা বলতেছিলেন যে হচ্ছে 2টা বা 3টা হাঁচি দিয়ে হেলথ কি বললেন ওখান থেকে স্বাস্থ্যকর্মীরা চলে মানে আসছে, না জাস্ট চলে এটা আসছে না, আতঙ্ক মানে বিরাজ এই, করছে আমাদের মধ্যে। হ্যাঁ তো হ্যাঁ, এই সময়টাতে নিজেদের যদি মধ্যে একটা, হ্যাঁ আহ, হ্যাঁ, হ্যাঁ, তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে কারো যদি পজিটিভ আসে তাদেরকে আইডিসিআর থেকে বা ডাব্লিউএইচও এর কিছু নির্দেশনা হুম, আছে, ডাব্লিউএইচও এর নির্দেশনা এবং হচ্ছে আইডিসিআর এর যে নির্দেশনা, দুটো মিলে আমাদেরকে বলা হয় যে গরম পানি খাওয়ার জন্য বা গরম পানিতে গার্গেল করার জন্য, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার জন্য। হুম, হুম। তো ভিডিওটা অনেকে দেখবে অ্যাকচুয়ালি। তো আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা এইভাবে মেনটেন করতেছি, আপনাদের ওখানে কি বিচিত্র কোনো কিছু আছে বা ডিফারেন্ট কোনো কিছু আছে কি, যে ওখান থেকে আপনাদের হেলথ হেলথ সেন্টার থেকে বলা হচ্ছে যে কোভিড-19 কারো পজিটিভ আসলে নেগেটিভ আসার ক্ষেত্রে কি কি খেতে হবে বা কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এরকম কোনো ডিফারেন্স আছে কিনা? আমাদের এখানে তো গরম পানি বা গার্গেল এই টাইপের হুম। খাবারগুলো খাওয়ার জন্য বলে। হ্যাঁ, আমাদের এখানে যেটা হচ্ছে প্রথমত যেটা বলে যে পজিটিভ এলেই আর মানে একদম গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের মানে আমি ইয়েতে চলে যাচ্ছি, পারভিউতে চলে যাচ্ছে। যখনই একটি পেশেন্ট পজিটিভ আসছে তখন সে গভর্নমেন্টের ইয়েতে চলে যাচ্ছে, হাসপাতালে চলে যাচ্ছে। সুতরাং পুরো ব্যাপারটাই হচ্ছে গভর্নমেন্টের ইয়েতে চলে যাচ্ছে। ইদানিংকালে কিছু প্রাইভেট হসপিটালকে কোভিড হসপিটাল বলে আমাদের ডিক্লেয়ার করা হয়েছে, মানে নার্সিং হোম গুলোকে, সেখানে ট্রিটমেন্টে চলে গেছে। সুতরাং ওই জায়গাটা তৈরি হচ্ছে না। এবার হ্যাঁ, ন্যাচারালি যেটা হচ্ছে যে উইয়ের নির্দেশ অনুযায়ী যে সমস্ত নির্দেশগুলো মানা উচিত, আমাদের আইসিএমআর সেই নির্দেশগুলো দিয়েছে। আমরা সাধারণত যেমন ধরুন আমি যেটা করি আর কি, আমি যদি আমার ঘর থেকে, আমরা যেহেতু ক্যাম্পাসে রয়েছি কোয়ার্টারে, তবু মানে সিকিউরিটি এলাকা, তবু তো বেরোই, যে কখনো একটু বেরোতে হয়তো, হয়তো সন্ধ্যা, আজকে সন্ধ্যা একটু হাঁটতে গেলাম। আমরা ঘর থেকে বেরোবো মানে বাড়ি যখন ফিরছি, ঘরে ঢুকেই সমস্ত কিছু বালতিতে সার্ফ দিয়ে চুপিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, যখন যে বেরোচ্ছি। যদি কেউ বেরোয়, যেমন আমার বাড়ি থেকে আমার মানে আমার ছেলে কত 15 14 15 বছর বয়স হবে, মানে এই এতদিনের মধ্যে যে ছেলে প্রতিদিন স্কুল থাক যাই থাক, ওকে মাঠে একবার যেতেই হতো, সে কিন্তু একদম বেরোয় না। মানে এই সেন্সটা ওদের মধ্যে হয়ে গেছে, বেরোচ্ছে না। ছাদে গিয়ে হয়তো একটু এক্সারসাইজ করছে, এগোচ্ছে, বা একটু লাফালাফি করছে করছে, কিন্তু বাইরে বের হচ্ছে না। আমরা যারা খুব দরকার ছাড়া মানে কম বেরোচ্ছি, আর বেরোলে এসে সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দিচ্ছি। এবং গার্গেলটা আমরাও কিন্তু গার্গেলটা করছি। মানে এটা ধরুন নির্দেশই রয়েছে যে একটু গরম জল পান করা, তারপর হচ্ছে একটু গার্গেল করা। এবং ওই যে যেটা হচ্ছে আমরা ওই
মানে সাবান দিয়ে, সে যে কোনো ধরনের সাবান হোক না কেন, বাইরের থেকে এলেই আমরা ওটাকে করে নিচ্ছি। স্যানিটাইজার হয়তো সবসময় বাইরে গেলে স্যানিটাইজার নিয়েও যাচ্ছি, হয়তো সবসময় স্যানিটাইজার নিয়েও যাচ্ছে না, কিন্তু আমাদের এখন একটা, যেটা আমি কালকে ছেলের স্কুলে গিয়েছিলাম বই নিতে, আর দেখলাম বলেই দিয়েছে বই নিতে যাবে গার্জেন একজনই যাবে। মানে এই ব্যবস্থাটা আমাদের এখানে করছে, কিন্তু একজনই যাবেন, একজনের বেশি অ্যালাউ করছে না। যেটা আমরা আগে হয়তো স্টুডেন্ট যেত, সঙ্গে গার্জেন দুজন যেত, একা গেলাম, মেন গেটে ঢোকার সময় স্যানিটাইজার দিয়ে দিল হাতে, স্যানিটাইজ করে নিলাম, আবার কিছু দূর যাওয়ার পর আরেকজন স্যানিটাইজার দিল। এবার ওরা মেনটেন করছে যে একজন বই নিচ্ছে, তারপরে হচ্ছে ওই 7-8 ফিট প্রায় গ্যাপ রাখছে, ও বেরিয়ে যাচ্ছে, আরেকজনকে এন্ট্রি দিচ্ছে। মানে এইটা কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমাদের মেনটেন, ব্যাংকেও তাই করছে, আমাদের প্রতিটা ব্যাংকেই ওই ঢোকার মুখে সিকিউরিটি থাকছে, ওখানটায় স্যানিটাইজার নিয়েই থাকছে, স্যানিটাইজার দিচ্ছে, তারপরে ব্যাংকে একজন একজন করে ছাড়ছে, কাজ হচ্ছে, বেরিয়ে আসছে, পরের জন যাচ্ছে। এবং ওই Thank you, sir. যেটা ওই যে এটা করছে আর কি আমাদের এভাবে থ্যাংক ইউ মেনটেন স্যার। করা হচ্ছে। আমরা আমাদের আজকে লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে শেষ এসেছি। পর্যায়ে। ধন্যবাদ ইস্তিয়াক। আমরা অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের সামিউশিস ভাই। আমি ওনার কাছ থেকে সর্বশেষ ওনার আমাদের তরুণদের জন্য, শিক্ষার্থীদের জন্য পরামর্শ, এই লকডাউনে তারা কি করতে পারে এ বিষয়ে একটু পরামর্শ চাচ্ছি। আচ্ছা, পরামর্শ তো দেয় একটু বেশি বয়স্করা, পরামর্শ উপদেশ না, বরং সিম্পল একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, এটা সবাই আমরা জানি যে ওই যে যেটা আমরা বলি যে আমি যদি একটা গ্লাসে অর্ধেক পানি রাখি, তখন কি বলবে? কেউ বলবে অর্ধেক পানি আছে, কেউ বলবে অর্ধেক খালি, কেউ বলবে অর্ধেক পানি অর্ধেক খালি। আমার শেষটা নিয়েও এই তিনটা ব্যাপারেই আমার ভিন্ন মত আছে। একটা হচ্ছে যে অর্ধেক পানি, আর বাকি অর্ধেক আমরা খুব সহজে খালি বলে দিই। বাকি অর্ধেক কিন্তু খালি না, বাকি অর্ধেক কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে বাতাস। এবং মানে বাতাস কি গুরুত্বপূর্ণ বিষয়, যে করোনাতে তো আর কিছুই না, আমার শ্বাস আমি নিতে পারছি না। তার মানে শ্বাসটা কত গুরুত্বপূর্ণ। এই এত ডেভেলপমেন্ট, এত প্রাচুর্য, সব শেষ হয়ে যাচ্ছে শুধু একটা শ্বাসের জন্য। সেজন্য জীবনকে দেখার দৃষ্টিও হচ্ছে অর্ধেক পানি, যে পানিটাও আমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু যেটাকে অপূর্ণ বলছি সেটা কিন্তু জীবনের একটা বড় শক্তি। এবং মানুষ এগিয়ে যাচ্ছে, তার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তার চারপাশে প্রাণ প্রকৃতিকে বাঁচানো দরকার, তার বায়ুকে বাঁচানো দরকার, তার পানিকে বাঁচানো দরকার। এবার আমি বলবো যে আমাদের যারা শিক্ষার্থী, যারা তরুণ, তাদেরকে এই বিষয়টা নিয়ে চিন্তা করবার সময় আসছে যে আমার চারপাশে প্রাণ প্রকৃতিকে আমি কিভাবে বাঁচাবো, কারণ এদেরকে বাঁচানোর উপরে আমার জীবনটা নির্ভর করছে, এবং সম্মিলিতভাবে কিভাবে বেঁচে থাকবো। এবং এইবার আসবার পরে জীবনের সাথে, পৃথিবীর সাথে, প্রকৃতির সাথে আমাদের ব্যবহার কি হবে, এটি নিয়ে কিন্তু দৃঢ়ভাবে শুধু ভাবা না, ভাবা এবং কাজ করার সময় এসছে। মানে অনুশীলন এবং ভাবনা, মানে প্র্যাকটিস এবং প্রিচিং, দুটোই কিন্তু একসাথে করতে হবে। এটি হচ্ছে আমাদের তরুণদের প্রতি আমার কথা। এবং যেহেতু গবেষণার যারা শিক্ষার্থী, তারা মনে হয় এই স্ট্রিমে এখন বেশি আছে, তাদেরকে বলবো সেই পুরানো কথাটি, যে গবেষকের মতো চিন্তা করুন, গবেষকের মতো করে পড়ার অভ্যাস করুন, এবং গবেষকের মতো লেখার অভ্যাস করুন। এবং এই তিনটির মধ্যে কিন্তু একটি আগে একটি পরে না। থিঙ্ক, রিড অ্যান্ড রাইট, এই তিনটি একসাথে করবার চেষ্টা করুন। দেখবেন জীবন, চিন্তা ভাবনা, মানুষকে দেখার দৃষ্টি, অনেক কিছু আরো অনেক উন্নত হবে। এবং আস্থা রাখুন নিজের প্রতি, এবং সম্মান করুন শ্বাস নেবার প্রতি, যে কারণে বায়ু, পানি সহ আমাদের চারপাশের প্রকৃতিকে বাঁচানোর ব্যাপারে আরো উদ্যোগী হন। সকলের প্রতি ধন্যবাদ। সাইদ, তোমার মাইকটা অন করো। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর ইস্তিয়াকের কি কিছু বলার আছে, এবং ডিওআরএস নিয়ে কিংবা তোমার পার্সোনালি তুমি কি করতে চাও সামনে, আরো এ বিষয়ে যদি কিছু বলতে চাও সংক্ষেপে। ডিওএস যেহেতু আমি জেনারেল সেক্রেটারি হিসেবে আছি, চেষ্টা করে যাচ্ছি আমাদের গবেষণা সংসদকে বাংলাদেশ থেকে শুরু করে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সেটা প্রচার করা যায়। এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশের অন্যান্য যে কিছু বিশ্ববিদ্যালয় আছে, আমাদের ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আমাদের
আমাদের টা অবলম্বন করে আমাদেরটা দেখে হচ্ছে ওনারাও হচ্ছে রিসার্চ সোসাইটি করছে এবং রিসার্চ অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ঢাকা এবং হচ্ছে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট বেসড রিসার্চ অর্গানাইজেশন এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং আমরাই সেটা প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই যে এই সংগঠনটির মাধ্যমে সারা বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটিতে রিসার্চ সোসাইটি হোক, রিসার্চ বেসড বাংলাদেশ হোক। আর একটা জাতিকে অনেক বেশি উন্নত করার জন্য রিসার্চের কোনো বিকল্পই নেই। এবং আস্তে আস্তে আমরা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি সারা বিশ্বের দরবারে খুব ভালো পরিচিতি পাক এটাই কামনা করি। এবং রিসার্চ সোসাইটি থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন কোর্স চালু করেছি, সামনের দিনগুলোতেও চালু করে যাব। আর ব্যক্তিগতভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে আমি নিজেকে একটু চেষ্টা করি মানে সামাজিক কর্মকাণ্ডগুলো বা সামাজিক কাজগুলোর সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখার জন্য, সেগুলো করে যাচ্ছি। এবং এই করোনার যে মহামারী চলছে, এই করোনা মহামারীতে আমি এখন হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাকে ফেসবুকে অনেকে নক দিচ্ছে, অসহায় ছিন্নমূল মানুষজন সহ যারা অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি আছে, কারো কাছে হাত পাততে পারছে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, খাদ্য সংকটে ভুগছে। তো তাদেরকে আমি লিস্ট করে করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজার পাঠিয়ে দিচ্ছি বা খাবারের সংকটটা দূর করার জন্য কিছু খাবার পৌঁছে দিচ্ছি কারোর মাধ্যমে। তো এই জিনিসটা আমার অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর সবাইকে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন। আর আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে করোনা মহামারীর এই সময়টাতে আপনারা কাইন্ডলি যতটুকু সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখুন, বাসায় থাকুন, সুস্থ থাকুন, আপনি বাঁচুন, পুরো বিশ্বটাকে বাঁচান। ধন্যবাদ। ধন্যবাদ ইশতিয়াক। আমরা জানি ইশতিয়াক ঢাকাতে করোনা আক্রান্ত হওয়ার পরও সে কিন্তু বসে নেই, বিভিন্ন জেলাতে সে নিজের ব্যক্তিগত উদ্যোগে, যদিও বা নিজের যে খুব বেশি কিছু আছে এমনটা না, যা আছে তা দিয়েই মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এটা বিশাল কিছু, এটা অনেক বড় বড় মনের অধিকারই হতে হয় এটার জন্য। ধন্যবাদ ইশতিয়াক, তোমার কাজ অব্যাহত থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এখন আমি সর্বশেষে আমাদের অনিল স্যারের কাছে যেতে চাই। স্যার, আমাদের তরুণদের উদ্দেশ্যে, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ এবং তারা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারে সেই পরামর্শটা আপনি দিন প্লিজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের তো শিক্ষার নির্দিষ্ট কোনো এলাকা নেই। মানে আমি শীষ বাবুকে করেই বলছি, যেখানে থাকা যায় সেখানেই শেখা যায়। এই সময়টা যেহেতু আমরা বাড়িতে থাকছি, বাড়িতেই থাকো, মা বাবার সঙ্গে ওই সময়টা দাও, মানে এটাও একটা বড় প্রাপ্তি। কিন্তু মানে অনেকেই আমরা রয়েছি যারা অনেক ছোটবেলার থেকেই বাড়ির বাইরে চলে যাই পড়াশোনার জন্য, এবং তারপরে আর কোনোদিনও বাড়ি ফেরা হয় না সারা জীবনটাই। মানে আমি নিজের জীবন দিয়ে বলতে পারি যে মানে ক্লাস 12 পাস করে বেরিয়েছিলাম, এখন পর্যন্ত বাড়ি কিন্তু আমার হচ্ছে যাওয়াটা হয় সেটা হচ্ছে বেড়ানোর জায়গা, আর বাড়ির যেখানে থাকি মানে পরিযায়ী পাখির মতো সেটাই হচ্ছে থাকার জায়গা। তো এই সুযোগটা কিন্তু আমরা পেয়েছি। মানে মানে আমরা বলতে আমি হয়তো যেহেতু চাকরি করছি বলে এখানে থাকছি, তো আমার মনে হয় শিক্ষার্থীরা প্রত্যেকেই সুযোগটা পেয়েছো। এই সময়টা বাবা মায়ের সঙ্গে পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে থাকছো, তাদের কাছ থেকেও না অনেক কিছু শেখার আছে। ওই শীষ বাবুকে বলেই অনুসরণ করেই বলছে যে আমাদের সময় ইন্টারনেট ছিলই না। জেরক্সের ব্যাপারটা আর একটা মজার ব্যাপারই হতো যে মানে আমার জানি না, আমাদের দেশে আমরা মনে হয় যখন ট্রু কপি বলে এক ধরনের পাওয়া যেত, যেখানটা হচ্ছে ওই এডমিট মার্কশিট লিখতে হতো আর কি, মানে দেখে দেখে যেমন এডমিট মার্কশিটে আছে তেমনি লিখতে হতো, কেটে কেটে ঠিক করতাম। তো সেই জায়গা থেকে এখন আমরা এই যে নেট ব্যবহার করছি ইশতিয়াকের সাউন্ডটা মিউট করো। হ্যাঁ, যতটা আমরা টেকনোলজির পাশাপাশি যাচ্ছি ততটা কিন্তু আমরা পরিবারের থেকে দূরে সরে যাচ্ছি। যে পরিবারের কাছ থেকে শেখুন এই বিষয়, তাদের কাছ থেকে গল্পের ছলে, আদব কায়দা প্রচুর কিছু থাকে যেগুলো হচ্ছে বাবা মা ভাই বোন অন্যান্য যারা আত্মীয় স্বজন থাকেন তাদের কাছ থেকে শেখা যায়। তো এখন সেই সুযোগটা যখন পেয়েছো সেটা শেখো বাড়িতে থেকে। তারপরে ওই এর সঙ্গে পাশাপাশি একটা যেটা বলবো যে যেমন বইপত্র যদি অনেকেরই, হ্যাঁ অনেকে আমাদের ছাত্রছাত্রীরা বলছে স্যার বাড়িতে তো বইপত্রই আনতে পারিনি। বইপত্র না থাকলেও বাবু বললেন সেটা হচ্ছে যে অনলাইন লাইব্রেরি গুলো ব্যবহার করা। আমার মনে হয় আমাদের দেশে কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে যে অনলাইনে অনেক ভালো ভালো লাইব্রেরি গুলো আমাদের ওপেন করে দিয়েছে, যেখানে ছেলেমেয়েরা সেগুলো অ্যাক্সেস করতে পারছে সেই লিঙ্ক গুলো থেকে। আমার মনে হয় বাংলাদেশেও সেরকম কিছু উদ্যোগ আছে। সেটা ছাড়াও যেটা হচ্ছে যে গুগল স্কলারে খুব ভালো ভালো লেখা পাওয়া যায়, বুঝছো। মানে আমি বলছি যে সবাই মানে আন্ডার গ্রাজুয়েশনও যারা রয়েছে তাদেরও পড়তে পারবে, সেরকম যার যার বিষয় অনুযায়ী পড়ার মানে শখের বিষয় অনুযায়ী প্রচুর ভালো ভালো খুব স্কলারলি লেখা পাওয়া যায়। সেইগুলোকে আমরা কিন্তু অ্যাক্সেস করতেই পারি এই সময়টা, এইগুলোকে পড়াশোনা করতে পারি। শুধু ফেসবুক বা
ওই যেটা বারবারই আমরা যেটা করি, শুধু ফেসবুকে গেলাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ করলাম, একে ওকে মেসেজ পাঠালাম, সেটা না করে এটা যে এটা একটা অনেকটা বোরিং কাজ। মানে শেষ বাবুরা বুঝবেন যে হয়তো গুগল থেকে স্কলার থেকে খুঁজে বের করাটা একটা চাপের ব্যাপার। হয়তো আমি যেটা খুঁজলাম হয়তো দেখা গেলো 2 ঘন্টা ধরে খুঁজতে হলো, কিন্তু হ্যাঁ যদি আমি খুঁজি আমি যা খুঁজবো তা পাবো, সেটা একটা ঘটনাতে ওখান থেকে ওরকম লিখাপত্র গুলো বের করে নিয়ে আমরা সেগুলো স্টাডি করতে পারি। আর ডিওআরএস এই সময় যেটা অলরেডি শুরু করেছে আর কি, মানে এই যে প্রোগ্রাম গুলো এটাকে আরো কিছু, এবং বাবু যেমন বললেন যে আমরা ইন্টারেক্টিভ সেশনে যাওয়া ছেলে মেয়েদের সঙ্গে সরাসরি যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে, তাহলে প্রথমত যেটা হচ্ছে কি শিখলো তার থেকে বড় কথা যে হচ্ছে এই সময়টা যে একাকিত্ব, মানে ডিপ্রেশনে যে যেন না ভোগে। মানে আমার বক্তব্য হচ্ছে কোনো একটি ছেলে বা মেয়ে যেন ডিপ্রেশনে না ভোগে, কারণ এটা একটা বড় যে সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন এই একটি কথাই বলছে যে লকডাউন বা মানে এই মহামারীর ফলে প্রচুর মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসছে। এই জায়গাটায় যেন আমরা না যাই, এই জায়গাটাকে আমাকে আটকাতে হবে। তো সেই জন্য যে আমরা যদি এই ইন্টারেক্টিভ সেশন গুলো যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তারপরে বিভিন্ন যে কোর্স গুলো আমি দেখি, তো মানে ডুয়ার্সের যে পেজটা তো রেগুলার দেখি, এখনো বোধহয় একটা মানে সমীয় বাবুর এই একটা প্রোগ্রাম বোধহয় চলছে নাকি না? হ্যাঁ, আপনারই বোধহয় রিসার্চ মেথোডোলজির একটা প্রোগ্রাম চলছে, তো এরকম অনেক প্রোগ্রাম চলতে পারে। আজকে একটা শুরু হয়েছে। আসবে একটা হ্যাঁ, এরকম প্রোগ্রাম চলতে পারে। তো এইভাবে আমার মনে হয় তাহলে অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকলে ওরাও ওদেরও এটা একটা শিক্ষণীয়। শুধুমাত্র আমার সিলেবাস ওই ওনার সঙ্গেই সহমত আমি যে শুধু সিলেবাসের 5টা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দেবো সেই জায়গাতে না গিয়ে একটু পৃথিবীটাকে জানি। কারণ আরেকটা ব্যাপার যে এই প্যান্ডেমিক কিন্তু আমাদের শিখিয়ে গেছে যে শুধু হচ্ছে মানে আমি পলিটিক্যাল সায়েন্স বলে বলছি, পলিটিক্যাল সায়েন্স পড়লে হবে না, ম্যাথ পড়লে হবে না, ইকোনমিক্স পড়লে হবে না, ইতিহাস পড়লে হবে না, গোটা পৃথিবীটাকে পড়তে হবে। এই জায়গাটা কিন্তু শিখিয়ে গেছে। মানে পরিবেশ বারবার যেটা ওনার বক্তব্যতে উঠে এসে, আমি যে জায়গাটায় থাকি রেগুলার মানে এতটাই খুব গ্রিন জায়গা আর কি, আমার ক্যাম্পাসটা ভীষণ সুন্দর জায়গা। তো এত পরিমাণে পাখি, এত পরিমাণে মানে এখন দেখতে পাচ্ছি, যেটা সত্যি যে খুব মানে ফ্রেশ একটা যে ওয়েদার পাচ্ছি, তার মানে হচ্ছে যে এটা কিন্তু সত্যি আমার দরকার যে আমার পরিবেশটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এটা কিন্তু আমাকে মাথায়, তো এই সমস্ত শিক্ষাটা এই সময় কিন্তু আমরা নিতে পারি সিলেবাসের শিক্ষার বাইরে। তারপরে তো সিলেবাসের শিক্ষা আছে, এই সমস্যা কাটিয়ে আমরা উঠবো, জয় আমরা করবোই, এটাও একদম শিওর। মানব জাতি প্রতিবার সমস্যা এসছে, প্রত্যেকটা সমস্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কাটিয়ে উঠেছে, যে ওই ফ্লু যেটা ছিল সেটাও কাটিয়ে উঠেছে, প্লেগ কাটিয়ে উঠেছে, কলেরা কাটিয়ে উঠেছে। আমাদের বয়স্ক ঠাকুরদাদের কাছে তো মানে বা ওই বয়স্ক যারা তাদের কাছে শুনেছি যে কলেরায় যে গ্রামে ঢুকতো গ্রামের পর গ্রাম শেষ করে দিত। আর আমার পূর্বপুরুষরা যেহেতু বাংলাদেশে, সেই জন্য বলছি যে ওরা ওখানকারই কথাই বলতো যে যে গ্রামে ঢুকতো গ্রামে নাকি একবার যে গ্রামে ঢুকতো সেই গ্রাম নাকি একদম মানে একদম শেষ হয়ে যেত। তো সেই দিন থেকেও কিন্তু মানব সমাজ এগিয়ে চলছে, সুতরাং আমরাও এগিয়ে চলবো, আমরা জিতবো। তো এই জায়গাটা রেখে মনোবল হারালে চলবে না। এই শিক্ষা ডিওআরএস মানে আমার মনে হয় যে খুব একটা পজিটিভ ভূমিকা পালন করছে। আশা করি তোমরা, আর তুমি আবার তুমি বলে ফেললাম, মানে এই সংগঠন এই ভূমিকাটা পালন করেই যাবে। এই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি। হ্যাঁ, সবাই অনেক ভালো থাকুন, ধন্যবাদ। সুস্থ থাকুন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ অনিল স্যার, সামিউশিস ভাইয়া এবং ইস্তিয়াককে আমাদের সঙ্গে এত সুন্দর, আসলে খুব ভালো ভালো কিছু কথা হয়েছে যা যা থেকে শেখার অনেক কিছুই আছে। তো আমি প্রথমেই সামিউশিস ভাইয়ার বিষয়টা বলে নিচ্ছি যে ভাইয়া যে একটা প্রস্তাব দিয়েছেন ইন্টারেক্টিভ সেশন নেওয়ার, এটা খুবই একটা ভালো একটা প্রস্তাব। আমরা অবশ্যই সেই উদ্যোগটা গ্রহণ করবো শীঘ্রই, এবং সেটা চালু হবে আপনার সেশন ইনশাল্লাহ আমাদের পেজে আমাদের শিক্ষার্থীদের জন্য। তো স্যার ইতিমধ্যে তো আমরা অলরেডি আজকে থেকে আর প্রোগ্রামের উপরে একটা কোর্স ট্রেনিং শুরু করেছি অনলাইনে, এবং সেটি প্রায় 2 মাস ধরে চলবে। এবং আমরা সেটার পরে আমরা বা মাঝামাঝি আরেকটি কোর্স আমরা চালু করবো স্পেসেস এর উপরে অনলাইন, সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, অনলাইনে চালু হবে। এবং নিয়মিত এই সেশনটি আমরা চালু রাখবো দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত বা আমাদের বাইরেও আছে তাদেরকে আমরা ইনভাইট করবো এই প্রোগ্রামে, এবং আমরা শুনবো নানা শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে কথা, এবং নিজেরা শিখবো, অন্যদেরকেও শেখার সুযোগ দিব আমরা, সেই সেই পদক্ষেপে এটা চালু রাখবো আমরা। এবং আমরা আরেকটা বিষয় যেটা করছি, ডিওআরএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স আয়োজনের জন্য 11ই জুন তারিখটা ছিল, আমরা সেটা হয়তো পরিবর্তন করতে পারি, কারণ এখন তো আর সম্ভব না। সেটা আমরা ভার্চুয়ালি করতে পারি কিংবা আরো ডেট পেছাতে পারি, সেটার জন্য আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।
আর আজকের এই সেশন থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা জেনেছি যে কি, যেখানে থাকি না কেন, যে পরিবেশেই থাকি না কেন, আমাদেরকে চালু রাখতে হবে। লকডাউনে থাকতে পারে পৃথিবী, কিন্তু আমরা মানুষ কখনো লকডাউনে থাকতে পারবে না। চলমান থাকতে হবে। জীবন যেহেতু আছে, চলমান থাকবে। কারণ লকডাউন আমরা তখনই হব যখন আমরা মারা যাব। এটা হচ্ছে আমাদের আসলে বাস্তবতা। তো ইন্ডিয়া থেকে আমরা শিখলাম, আমাদের অনিল স্যারের কাছ থেকে, লকডাউনের মধ্যেও ভারতবর্ষে প্রায় বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজে অনলাইনে কিন্তু তারা ক্লাস চালিয়ে নিচ্ছেন। এবং কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশেও সেই শিক্ষাটা সে গ্রহণ করতে পারে ভারতের এই জায়গা থেকে, যে অনলাইনে আসলে ক্লাস চালিয়ে নেওয়ার কোনো বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই। সেই এক্স্যাক্টলি। কবে লকডাউন খুলবে, কবে ভ্যাকসিন আবিষ্কার হবে, কখন স্বাভাবিক হবো, সেটার দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ আমাদের আসলে নেই। তাই যে কোনো পদক্ষেপ আমাদেরকে এখনই শুরু করে দিতে হবে। সেটাই আমরা আজকে শিখলাম। আর একটা শিখলাম যে এখন আসলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই, সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। শুধু আমি দেখলাম, আমি সুস্থ থাকলাম, সেই সুযোগ নেই। আমার পাশের মানুষটা, আমার প্রতিবেশী, আমার পরিবারের কে সুস্থ আছে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ আমি যদি আক্রান্ত হই, সবাই আক্রান্ত হয়ে যাবে। তো আমার একটা বিল্ডিং এ কারা আছে সেটা আমাদের খবর নিতে হবে, আমার প্রতিবেশীর খবর নিতে হবে, আমার বন্ধুদের খবর নিতে হবে, আমার পরিবারকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে। এবং অবশ্যই পরিবেশকে শ্রদ্ধা করতে হবে। কারণ আমরা পরিবেশকে শ্রদ্ধা করছি না স্যার। আমাদের বাবা মা যেমন, আমাদের উস্তাদ যেমন, আমাদের সেরকম করে পরিবেশকে শ্রদ্ধা করতে হবে। আমরা ইচ্ছে করলে যেখানে সেখানে থুতু ফেলে দিব না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছুটে ফেলবো না, আমরা যেখানে ইচ্ছে করলে একটা গাছের পাতা ছিঁড়বো না, একটা গাছ কেটে দিব না। আমাদেরকে সেখানে আহ, আমাদের জানা আছে। কারণ আমরা যে পরিবেশকে ধ্বংস করছি, সেই পরিবেশটাই কিন্তু আমাদের উপরে চড়াও হয়েছে আজকে। তো পরিবেশের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষকে নিয়ে থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে, পৃথিবীতে আমরা আবার বিচরণ করব, দেশ বিদেশে ছুটে বেড়াবো। আমাদের কাছে অনিল স্যার আসবেন, আমরা স্যারের কাছে যাবো, অনিল স্যারের ক্যাম্পাসে গিয়ে পাখি দেখবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সেশনটি আমরা শেষ করতে যাচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক আহ, ধন্যবাদ জানাচ্ছি, এবং শুভরাত্রি জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন, আমি শেষে কমেন্ট গুলো পড়তে চাই। আমাদের সঙ্গে যারা ছিল তাদের কথা আমরা পড়ি নাই, একটু পড়ে নিই। আমাদের সঙ্গে ছিলেন রোমানা পাপড়ি, পালি বুদ্ধিস্ট ডিপার্টমেন্টের শিক্ষক। তিনি সালাম জানিয়েছেন। অনিল স্যার, সামিউ ভাই এবং আমাদের সবাইকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আর নাসরিন জেবিনও আমাদের সঙ্গে ছিলেন, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর আমাদের সঙ্গে ছিলেন আহ মাহি মারিয়া, তিনি আমাদেরকে শুনেছেন, এবং ধন্যবাদ তাকেও। এবং এমডি রবিউল ইসলাম, তিনি আমাদেরকে শুনেছেন। এবং মায়েশা জাহিন ইসলাম, খুব ভালো লাগছে তিনি বলেছেন। এবং মেরাজ শুভরাত্রি জানিয়েছেন। এবং কাজী সামিউ স্যারকে তিনি লাভ ইমু দিয়েছেন, কাজী মোহাম্মদ। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে যারা ছিলেন এবং যারা কমেন্ট করেননি, যারা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আগামী সেশনে আবারও দেখা হবে কোনো এক এরকম স্যারদের মতো, আমাদের বিশেষ মানুষের মতো আমরা সাথে থাকবো। সবসময় শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।